একটু ক্যামেরায় দেখাবেন ট্যাটুটা? এটার জন্য হয়তো লোকে আমাকে এখন দাঁড়িয়ে মারবে, হ্যাঁ, বা হয়তো আমাকে ট্রোল করা শুরু করে দেবে। করলে ভালো, আপনি চ্যানেল ভাইরাল হবে। কৃষ্ণা কনসিয়াসনেস নর্মাল লোকে বুঝতে পারে এমন ভাষায় একটু বোঝাবেন। বাঙালি সবার জন্য এটা লজ্জার বিষয় যে আজকালকার মা বাবারা গর্বের সাথে বলে আমার মেয়ে কিন্তু রান্না করতে জানে না। আমি যদি নিজেকে দাস থেকে প্রভুতে মেন্টালি কনভার্ট করে ফেলি তাহলে আমার খুব প্রবলেম হবে। সব মহিলাদের একটা খুনের অধিকার দেওয়া হোক। এটার উত্তর দিলে আমাকে জেলে তুলে নিয়ে চলে যাবে। আপনারা তো জেলে পাঠান না, আপনারা 1 মাস কি হিমালয়ে পাঠিয়ে দেন কিংবা কিছু একটা হয়, গোবর্ধনের সাধনা করতে পাঠিয়ে দেওয়া হয়। যদি আপনার প্রশ্নটা বকলমে যদি এইটা হয়, রাম বনবাসে গিয়ে মাংস খেয়েছিলেন তাই আমি বাড়িতে আজকে মাংস খাবো, বিকজ ইট ওয়াজ কনসিভড ইন আ পার্টিকুলার ওয়ে অ্যান্ড ইট ওয়াজ নেভার ডেলিভার্ড। সেই রিজার্ভেশন সিস্টেম থেকে অনেক উৎপাতের সৃষ্টি হয়েছে। আমি যদি সন্ন্যাস দণ্ড নিয়ে রাস্তায় ঘুরে বেড়াই, লোকে আমাকে 10 টাকা ভিক্ষে ছাড়া আর কিচ্ছু দেবে না। গীতাটা কেন কিনতে পাওয়া যায়? কারণ ওটা একটা বই, সহজে লিখে দেওয়া যায়। যেই দিন কেউ আমাকে একজন একটু প্রণাম করবে না সেদিনই আমার মাথাটা এই আমাকে প্রণাম করলো না, কি ভেবেছে এটা কি? কলকাতায় বেঁচে থাকতে হবে, পশ্চিমবঙ্গে থাকি আমি। মণিপুরা আয়ুর্বেদা, এটা একটু যদি গ্রহণ করেন। থ্যাংক ইউ সো মাচ। যাদবপুর থেকে পাশ করেছেন, ISWBM থেকে ম্যানেজমেন্ট করে তারপর কর্পোরেট লাইফে ছিলেন। সেইখানে কর্পোরেট লাইফ ছেড়ে দিয়ে আজকে ইসকনের সাথে পূর্ণরূপে যুক্ত হয়েছেন। তো ওনার জীবনটা জানার খুব আগ্রহ আছে, আপনারাও হয়তো আগ্রহী। তো এর জন্য উনি কলকাতায় আসতেই আমরা ওনাকে নিয়ে বসে গেছি, ওনার ব্যস্ত সময়ের মধ্যে জোর করে ধরে আজকের এই সেশনটা রেকর্ড করছি। এটা করছি পিয়ারলেস হসপিটালের ঠিক উল্টো দিকে কাফে মন্টাজ বলে একটা সুন্দর কাফে আছে সেখানে। কিন্তু যেহেতু হসপিটাল এরিয়া, এর জন্য কনস্ট্রাকশনও হতে থাকে সর্বদা। আর বাইক গাড়ি যারা ভাবে হর্ন দিলে তবেই তারা জোরে চলতে পারবে, তারা নিত্য বাজাতেও থাকে। তো এইগুলো অগ্রাহ্য করেই এগোতে হবে। কলকাতায় তো আর ড্রাইভারকে বলা যাবে না যে হর্ন না বাজাতে, আমাদেরকেই তার মধ্যে কথাগুলো শুনে নিতে হবে। তো আর বেশি কথা না বলে স্বাগত জানাই আরাধ্য ভগবান দাস। হরে কৃষ্ণ। আচ্ছা, কিছু শুরু করার আগেই এই যে আমরা নমস্কার বললে আপনারা হরে কৃষ্ণ বলেন, এটা কি জপের মধ্যে ধরা হয়? না, এই জপ অন্য জিনিস। দিস ইজ এ গ্রিটিং। হ্যাঁ, মানে এটাও তো নাম নিলেন। এটা নাম নিলাম কিন্তু এটা জপের আন্ডারে এটা পড়ে না। আচ্ছা, শুরুই করি যেটা নিয়ে যে আপনার আগের নাম আমি জানি না। অর্পণ গাঙ্গুলি। অর্পণ গাঙ্গুলি, আচ্ছা। তো ডন বস্কোতে পড়াশোনা, কোইন্সিডেন্টলি আমিও ডন বস্কোর পাস আউট। আচ্ছা, তো ডন বস্কোর অর্পণ গাঙ্গুলি ইঞ্জিনিয়ারিং সিভিল করে সেখান থেকে পিডব্লিউসি, তারপর টাটা, তারপর হঠাৎ সব ছেড়ে এখানে কেন? টার্নটা কি কোথায় ছিল? প্রথম কথা আমি এটা বলতে চাই যে টার্নটা হঠাৎ করে এত কিছুর পরে নয়। ইসকন অ্যাজ অ্যান অর্গানাইজেশন, আপনি যদি ইসকনের যে কোনো এস্টাবলিশমেন্টে যান আপনি দেখবেন যে আওয়ার অ্যাভারেজ এজ ইজ ভেরি লো। এবং দিস ইজ নট অনলি অ্যান ইসকন থিং, if you go into any other organizations, let's say Ramakrishna Mission, or if you go to any Christian organizations, the average age of inductees are always quite low. You induct them at a much lower age, younger age rather. So ISKCON has a very vibrant youth preaching program, যার মধ্যে দিয়ে IIT খড়গপুর, শিবপুর, যাদবপুর এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে এবং ডাক্তারি কলেজের
স্টুডেন্ট এবং অন্য কলেজের স্টুডেন্টসদেরকে ইসকন চেষ্টা করে তাদের সঙ্গে একটা রিলেশনশিপ এস্টাবলিশ করা এবং তাদের মধ্যে ভগবদ্গীতার যে শিক্ষা সেটা তাদের মধ্যে পৌঁছে দেওয়ার একটা খুব কনসেন্ট্রেটেড অ্যান্ড মানে ওয়েল আর্টিকুলেটেড অ্যান্ড ওয়েল ম্যানেজড প্রোগ্রামস আছে ইসকনের। সো সেই রকম প্রোগ্রামসের থ্রুতেই আমার সাথেও ইসকনের সম্পর্ক স্থাপন হয়েছিল আমার মানে ছাত্র জীবনে। তো সেই জন্য ইট ওয়াজ নট সাডেন যে হঠাৎ করে এত কিছু করে তারপর সব ছেড়ে দেওয়া। কিন্তু মানে বলছেন এখন আমি ইসকনে ঢুকতে চাইলে আমাকে দেওয়া হবে না, বয়স হয়ে গেছে বলে? না, সেরকম নয়। ইসকনের মানে পলিসিতে ইয়েস এখনো নেবে আপনাকে, কিন্তু ইসকনের একটা কনসেন্ট্রেটেড এফার্ট আছে টুয়ার্ডস স্টুডেন্ট এন্ড ইউথ প্রিচিং। সেরকম মানে যারা ধরুন গৃহস্থ পরিবারে আছে তাদের জন্য ইসকনের তরফ থেকে দের ইজ এ কনসেন্ট্রেটেড প্রিচিং প্রোগ্রাম, সেটাকে আমরা ভক্তি বৃক্ষা প্রিচিং বা কংগ্রেগেশন প্রিচিং আমরা বলে থাকি, সেটাও আছে। which is interesting, কারণ কোথাও একটা পড়ছিলাম প্রভুপাদ ওনার একটা পড়ছিলাম যে বেশি মহিলাদের জোর দিয়ে কিন্তু বলেছিল সবার বিয়ে করা উচিত, এরকম একটা কোট আমি দেখছিলাম। তো আপনারা যারা একদম ফুল টাইম যুক্ত হয়ে যান তারা তো তারপরে আর গার্হস্থ্য জীবনে আসেন পারেন। ইসকনের আমাদের ইসকনের প্রিন্সিপাল যদি দেখেন, যারা স্যাফরন পরে আছে তারাই শুধু বিবাহ করেনি, বাকি যারা সাদা কাপড় পরে তারা বিবাহ করতে পারে। শুধু তাই নয়, এটা আমি বলে রাখি যে আনলাইক দি কমন বিলিফ, ইসকনের অধিকাংশ ম্যানেজমেন্ট কিন্তু গৃহস্থ জীবনে আছে। আচ্ছা, দে আর নট ব্রহ্মচারীস। কারণ চৈতন্য মহাপ্রভু নিজেও বিবাহিত ছিলেন। নিত্যানন্দ প্রভুকে তিনি মানে আজ্ঞা দেন যে তুমি গিয়ে বিবাহ করে গৃহস্থ প্রচার করো। সেই জন্য নিত্যানন্দ প্রভু বিবাহ করে কলকাতার উত্তরে খর্দাতে তিনি ফাইনালি মানে নিজের ফ্যামিলি ওখানে থাকে এবং নিত্যানন্দ প্রভুর বংশ এখনো খর্দাতে আছে। ওখানে নিত্যানন্দ প্রভু দুটো বিবাহ, তার দুই স্ত্রীকে নিয়ে তিনি ওইখানেই থাকতেন। So Gaudiya Vaishnavism as a whole is a very, very congregation oriented movement. আচ্ছা, এই যে আপনি ইসকনের সাথে যুক্ত হলেন, যেটা আমার একটা জিনিস অবাক লাগলো, ভালোও লাগলো যে আপনি আগে যে বলেন না পূর্বাশ্রমের নাম নিতে নেই, সেটা আপনি যে একবারে নিয়ে বললেন আমার, সেটা থেকে মনে হলো যে এইরকম কোনো রেস্ট্রিকশন ইসকনের নেই। ইসকন মানে আমি আবার বলছি তো মানে ইসকন ইজ জাস্ট ওয়ান অর্গানাইজড বডি আন্ডার দি আমব্রেলা অফ গৌড়ীয় বৈষ্ণবিজম। ঠিক আছে, মানে আপনারা গৌড়ীয় মঠের নাম শুনেছেন বা আলাদা আলাদা বিভিন্ন পাটবাড়ির নাম শুনেছেন, হ্যাঁ, দিজ আর অল পার্ট অফ দি গৌড়ীয় বৈষ্ণব। এই পুরো যে আমব্রেলাটা, এই আমব্রেলাটা ইজ আ ভেরি কংগ্রিগেশন মুভমেন্ট। এবং এইখানে মহাপ্রভুর যে শিক্ষা, চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা, সেই শিক্ষার যে মূল জায়গাটা সেটা হচ্ছে একটি শব্দ যেটাকে বলে যুক্ত বৈরাগ্য। এবং যুক্ত বৈরাগ্যের তিনি কথাটা এটাই বলেছিলেন যে তুমি প্রত্যেকটা মানে জীবনের যা যা তোমার কর্ম, যা যা তোমার দায়িত্ব, প্রত্যেকটা জিনিস তোমাকে পালন করতে হবে, প্রত্যেকটা কর্ম তোমায় করতে হবে। খালি ফলের উপরে তোমার কোনো অধিকার নেই, ফলটা ভগবানকে নিবেদন করতে হবে। ওই যে ফলটাকে তুমি ত্যাগ করলে, দ্যাট ইজ দ্য বৈরাগ্য পার্ট অফ ইট। আর এই যে কর্মটা তুমি পুরো দায়িত্ব সহকারে সম্পূর্ণ অনেস্টি দিয়ে করছো, দ্যাট ইজ দ্য যুক্ত পার্ট অফ ইট। আমার একটা প্রশ্ন ছিল, বেশ ভেবে বের করেছিলাম, আপনি সেই প্রশ্নটাকে একদম ইংরেজিতে বলে নিপড ইট ইন দ্য বাড, ওই রকম হয়ে গেল। আচ্ছা, যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম নিয়ে যার অ্যাক্টিভিজম, সে কিভাবে একদম মানে ব্রহ্মচর্য কারস্থ 4টে স্টেজ একদম শেষ স্টেজে জাম্প মারলো ফলো না করে, তারপরে এখন শুনছি সেরকম কোনো ব্যাপারই নেই। কিন্তু
ধরুন আমরা তাদেরকে নিয়ে কথা বলি যারা বলে পূর্বাশ্রমের নাম বলবো না। আপনি শুনলাম পিএইচডি করছেন, এখন করছি, করছেন। তো আমার এটা না সবসময় প্রশ্ন আছে যে তাদের মধ্যেও অনেক উচ্চশিক্ষিত লোক থাকে, তারাও উচ্চশিক্ষায় যায়, তাদের কোয়ালিফিকেশন গুলো তারা কিন্তু মানে সন্ন্যাসের পরে করেনি না, তারা কিন্তু কোয়ালিফিকেশন গুলো আগে করেছে। কিন্তু পূর্বাশ্রমের নাম নেবো না, কিন্তু ডিগ্রি গুলো নেবো, এটা কিরকম ভাবে হয়? ওকে, প্রথম কথা মানে যেরকম বললাম, within our ambit this does not apply, so my knowledge is more within my ambit, so অন্যের জায়গায় গিয়ে কথা বলাটা আমার উচিত নয়। তবে যেটুকু আমি জানি সেটুকু আমি আপনার সাথে শেয়ার করব। দুটো জিনিস, এক নম্বর হচ্ছে যে এই পূর্বাশ্রমের নাম নেব না, এটা মূলত সন্ন্যাসীদের জন্য, যারা সবকিছু ছেড়ে নিজের শ্রাদ্ধ নিজের হাতে করেছেন, করে সন্ন্যাস সেরিমনিটা কমপ্লিট করেছে, ঠিক আছে? তো সেই জন্য তারা পূর্বাশ্রমের নাম নেয় না। দ্যাট ইজ ওয়ান পার্ট অফ ইট। এবার দি নেক্সট পার্ট অফ ইউর কোয়েশ্চেন কামস যে ডিগ্রি করে যাচ্ছে, তাহলে এটা কিরকম? চৈতন্য মহাপ্রভু ইজ আ বৈষ্ণবা, রাইট? এবং আমাদের যে ভারতের যে বিভিন্ন স্কুলস অফ ফিলসফিজ আছে, তার মধ্যে যেটা সব থেকে বেশি বাঙালিরা আমরা যেটার সাথে পরিচিত সেটা হচ্ছে অদ্বৈত বেদান্তা, রাইট? কিন্তু বৈষ্ণবাস আর দ্বৈত বেদান্তিস্ট। অদ্বৈত বেদান্ত হচ্ছে যেখানে এভরিথিং ইজ ওয়ান, সেটা অদ্বৈত, আর আমরা হচ্ছে দ্বৈতবাদী, ঠিক আছে? এবং চৈতন্য মহাপ্রভু স্পেসিফিক যে ফিলসফি লাইনটা সেটাকে বলে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, ঠিক আছে? যার মধ্যে দিয়ে হি এস্টাবলিশেস আ সাইনার্জি বিটুইন অদ্বৈতা এন্ড দ্বৈতাইজম, করে হি এস্টাবলিশেস দ্যাট দ্বৈত বেদান্তা ইজ দি রাইট ফর্ম। ওকে, কেন আমি কথাটা বললাম? এই পুরো জিনিসটা শুনে আমাদের তাহলে কি মনে হবে যে চৈতন্য মহাপ্রভু যিনি সন্ন্যাস নেন, নিমাই যে সন্ন্যাস নিলেন, নিয়ে যে শ্রীকৃষ্ণ চৈতন্য হলেন, সন্ন্যাসী হলেন, সেই সন্ন্যাসটা যে কোনো দ্বৈত লাইনে হবে? ঠিক, উনি কিন্তু দ্বৈত পরম্পরায় সন্ন্যাস নেননি। উনি কিন্তু একদণ্ডী সন্ন্যাসী ছিলেন, ত্রিদণ্ডী ছিলেন না। একদণ্ডী মানে হচ্ছে তারা হচ্ছে অদ্বৈত লাইনে তাদের সন্ন্যাস। ওনার কিন্তু শিখাসূত্র পবিত্র ছিল না মহাপ্রভুর, কারণটা ইজ ভেরি ওয়েল ডকুমেন্টেড অ্যাকচুয়ালি, সেই হিসাবে আমি কথাটা বলছি। তিনি নিয়েছিলেন, তার একটা বেসিক কারণ ছিল যে উনি যেই সময় ছিলেন সেই সময় বাংলায় এভরিবডি ওয়াজ রেসপেক্টিং অনলি অদ্বৈতা লাইনস অ্যান্ড দি অদ্বৈতা ফিলসফিস। ওনার অবজেক্টিভ কি ছিল? যে এই ফিলসফিটাকে উনি প্রচার করবেন, তো তার জন্য ওনাকে যেটা করতে হবে উনি সেটা করেছিলেন। উনি অদ্বৈত সন্ন্যাস নিয়েছিলেন, মায়াবাদ সন্ন্যাস নিয়েছিলেন, শিক্ষাসূত্র পবিত্র ছিল না, নিয়ে তারপর উনি অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দিয়ে উনি অদ্বৈত আর দ্বৈতর মধ্যে সাইনার্জি এস্টাবলিশ করে উনি দ্বৈত বেদান্তের প্রচার করলেন। নাও ফাস্ট ফরওয়ার্ডিং দ্যাট টু 2020-2025, এখন আমি যদি সন্ন্যাস দণ্ড নিয়ে রাস্তায় ঘুরে বেড়াই, লোকে আমাকে 10 টাকা ভিক্ষে ছাড়া আর কিচ্ছু দেবে না, ঠিক আছে? The sannyas danda of this age is your degree. So সেই ক্ষেত্রে আমরা অনেকেরাই সবসময় একাডেমিক স্টাডি পারসু করি, because that will give us that entry, that age where people will start listening to us, and we will also be able to establish a harmony between hardcore non-believers logic and the hardcore believers dogmas. দেখুন, এইখানে হচ্ছে ইস্যুটা, যেটা আমি বুঝতে পারি না। এই যে আপনি যখন বোঝাচ্ছেন, বুঝতে পারছি, থিংস মেক সেন্স, কিন্তু আমরা তো সাংসারিক লোক, আমাদের অত সময় পাই না। মানে আজকাল তো
পরের প্রজন্মকে আমরা ফেল করেছি, আমরা সময় দিইনি। কিন্তু আমাদের হিন্দু ধর্মেরই কোনো প্রচারক আমি এরকম পেলাম না যারা আমার ছেলে তার বন্ধুর লেভেলে গিয়ে বোঝাচ্ছে, যেটা হয়তো চার্চে দেখতে পাওয়া যায় কিংবা অন্য ধর্মেও দেখতে পাওয়া যায়। ইসলামে অতখানি, ইসলামে যেতে হয়, কিন্তু চার্চে পাদ্রীরা বাড়িও পৌঁছে যায় তাদেরকে বোঝানোর জন্য, বাইবেল স্টাডি এইসব করিয়ে। তো আমরা এই মানে এই দূরত্বটা কবে মানে কেন রেখেছি আমার জানার দরকার নেই, মানে বন্ধ করবো কবে, মানে দূরত্বটা মেটাবো কবে, যেখানে আমার ছেলের সাথে একজন তাকে বোঝাবে যে এইখানে এইটাই তোমার। কারণ আমি কনসিডেন্টলি বলে দিই, আমি আমার ছেলের উপনয়ন করিনি, কারণ আমি তাকে মানে ব্রাহ্মণত্ব পালনের সবকিছু বুঝিয়ে বলেছিলাম 1 বছর অ্যাটলিস্ট করতে হবে। ও এখনো আমাকে সেই কথা দিতে পারেনি যে করতে পারবে। আমি বলছি তাহলে তুমি যোগ্য নয়, যোগ্যতা অর্জন করলে তবেই হবে। আমি এটা মানি, মানে জন্মগতই যে পেয়ে যাবে সেটা এত সহজ জিনিসটা নয়। তো সেই জায়গাটাতে কিন্তু ওকে যে রাজি করাবে আমার অতখানি জ্ঞান নেই। আর যাদের কাছে নিয়ে যাব তাদের একটা বিরাট ওর সাথে মানে এনাদের মানে আপনাদের ভাষা আর আমার ছেলের ভাষার মধ্যে একটা বিরাট ফারাক। আপনি হয়তো নন, আমি আপনাদের জন্য বলছি। এইটা কি মেটার কোনো মানে লক্ষণ তো আমি দেখি না, কোনো প্ল্যান আছে? প্রথম কথা, এটা মেটানোটা অত্যন্ত জরুরি। আমরা কলকাতায় বসে এটার মেটানোর যে এফার্টগুলো, সেইগুলো আমরা সবসময় চোখে পাই না। তার কারণটা, যে এফার্টগুলো হচ্ছে দে আর স্টিল মানে দ্য সাপ্লাই ইজ মাচ মাচ লেস দ্যান দ্য ডিমান্ড, সেই জন্য সাপ্লাইটা চোখে দেখতে পাওয়া যায় না। আপনার ছেলের বয়স কত? ও ফার্স্ট ইয়ারে পড়ছে। ফার্স্ট ইয়ারে পড়ছে। কোথায় পড়ছে? যাদবপুর। আচ্ছা, যাদবপুর ইঞ্জিনিয়ারিং নয়। না না, ঠিক আছে। যাদবপুরেই আমাদেরই একজন, তিনি আইআইটি খড়গপুর থেকে পাশ করেছেন। তিনি যাদবপুরের স্টুডেন্টদের নিয়ে রেগুলার তিনি সেশনস অর্গানাইজ করেন, ঠিক আছে। সিমিলারলি শিবপুরে একজন আছে, সে শিবপুরে করে। আমাকেও বলা হয়েছিল যে তুমি যাদবপুরে আরেকটা সেশন, মানে প্যারালালি আরেকটা সেশন শুরু করো, বাট আমি আমার বাকি সার্ভিসেসের লোড নিয়ে করে ওই পোর্শনটা আমি করে উঠতে পারিনি। তো আমার যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে, এফার্ট যে নেই তা নয়, এফার্টস আছে। সেই জন্যই আমি প্রথমে বললাম যে আপনি যদি কোনো ইসকনের মন্দিরে যান, আপনি দেখবেন আওয়ার অ্যাভারেজ ইজ ভেরি লো। সব কলেজ স্টুডেন্টে ভর্তি, পিল করছে কলেজ স্টুডেন্ট। ভাষার প্রবলেম, আমি যেটাতে আসছি, আমি বলছি না এফার্ট নেই, ভাষার প্রবলেম আছে। আজকে আমরাই আমাদের পরের জন্মের ভাষা বলতে পারি না, ওরা যে ভাষায় কথা বলে। আর এখন সেই ওই পুরাতনী ভাষায় যদি আমরা কথা বলি, তাহলে উই লুজ দেম রাইট অ্যাট দ্য বিগনিং, অ্যাট দ্য অনসেট। হ্যাঁ, মানে ওদের ভাষায় আমরা বলি কম। যে সবসময় একটা আধ্যাত্মিক কথা বলতে গেলে একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি করি, যেই জিনিসটাতে সেই পরিবেশে ওরা ঢোকেই না। একটা বাবল যেই না তৈরি করি, ও বাবল ভেদ করে তো ঢোকে না। ঠিক। এবং যেই জিনিসটার উপরে বেস করে ইসকন তৈরি হয়েছে, যে কিউরিওসিটি, ইউএসএতে যখন ফলোয়ার হলো তখন কৃষ্ণ কে এইটা জানার যে কিউরিওসিটি যদি আমেরিকানদের না থাকতো তাহলে হতো না। অ্যাকচুয়ালি কৃষ্ণকে না, কিউরিওসিটি, ইউ আর রাইট, কিন্তু ইট ওয়াজ নট কৃষ্ণকে। ইট ওয়াজ লাইক হঠাৎ করে একটা এরকম বুড়ো লোক এসে, মানে এই লোকটা কে, হঠাৎ সবাই আমরা এর কাছে যাচ্ছি কেন, ওনাকে নিয়েও কিউরিওসিটি। এই যে কিউরিওসিটি, সেটা নিশ্চয়ই ওনার কাছে আসার পরে উনি ঠান্ডা মাথায় এই কিউরিওসিটিটাকে মিটিয়েছেন, যার জন্য ফলোয়ার তাদের কাছে এসছে। কারণ আমি আমেরিকায় থেকেছি, আমেরিকায় একদম মানে হাবিজাবি প্রশ্ন করে নিজেদেরকে যদি তর্ক করে যতক্ষণ না নিজেরা কনভিন্সড হচ্ছে ওরা হয় না। উনি যে রেভলিউশনটা আনতে পেরেছিলেন,
যার জন্য বলছে উনি জাদু করে ব্রেন ওয়াশ করে দিচ্ছে, অনেকে বলতে শুরু অনেকে করলো। বলতেন, ইয়েস। কারণ এইটা আমেরিকায় কেউ দেখেনি। তো সেই জায়গাটার পরিবেশটা আজকে আমি কোয়াইট থ্যাঙ্কফুল যে আপনি রাজি হয়েছেন বসে এরকম উদ্ভট প্রশ্নের উত্তর দিতে। কারণ আমি যেটা আগেই বলেছি, আমি বোকা বোকা প্রশ্ন করলেও এই প্রশ্নগুলোর আমি মনে হয় উত্তর দরকার। নিশ্চয়। তো এই জিনিসটা আমি কিন্তু খুব বেশি দেখি না। সবসময় একদিক থেকে প্রচার চলছে, উল্টো দিক থেকে আসছে খুব কম। এবং প্রচার যখন চলছে কিছু ডাইরেকশন দেওয়া হচ্ছে, কিছু বিধিনিষেধ দেওয়া হচ্ছে। সেই বিধিনিষেধ তখনই একজন মানবে, যেমন আপনি আপনি যেটা বললেন প্রথম থেকেই ছিল, কিন্তু কোনো একটা সময় আপনি মনে করলেন যে আই এম কনভিন্সড যে আমার এই দিক থেকে এই দিক আসতে হবে, ঠিক তাই তো? আচ্ছা, বাই দ্য ওয়ে, তখন বাবা মার সাথে কনসাল্ট করেছিলেন? মানে ওই পিরিয়ডটা তো বাবা মার সাথেই থাকতাম না, আপনি যখন এই যে ট্রানজিশনটা, মানে ওনাদের পূর্ণ সাপোর্ট ছিল? একদম একদম। আচ্ছা, আমি শুনতে শুনতে তখন মনে হচ্ছিল, কারণ এটা তো খুব জরুরি, না হলে হয় না। তো সেই জায়গাটাতে যে আমাদের এই একটা প্রচারকের আমরা ঠিক কাছে কখনোই পৌঁছতে পারি না। তাকে যদি ভুলভাল প্রশ্ন করা হয় তাহলে সে উত্তর দেয় না। আমাদের স্বামী বিবেকানন্দও কিন্তু অনেকজনকে খুঁজে রামকৃষ্ণকে পেয়েছিলেন, কারণ উনি ওই প্রশ্নের উত্তর দিতেন। ঠিক সেই লোকগুলোর আজকে খুব অভাব মনে করি। আমার মনে হয় সেই লোকের অভাব সবসময় ছিল, অভাবটা সবসময় ছিল। ঠিক আছে, আপনার প্রশ্নের একটা প্রভুপাদের পোর্শনটা যেহেতু আপনি তুললেন, আমি কথাটা বলি, স্পেশালি আমি সবাইকে জানাতে চাই এটা, যে প্রভুপাদ যে জাদুটা করতে পেরেছিলেন সেটা ওনার নিজের ভাষায় উনি বলছেন যে আমি একটা জিনিস সবসময় ফলো করতাম, যে আমি সবাইকে শুধু সেবা করে যেতাম। ইট ডাজেন্ট ম্যাটার ওয়েদার পিপল আর এক্সপ্লয়েটিং মি অর নট। আই উইল গিভ ইউ অ্যান এক্সাম্পল। প্রভুপাদ যখন উনি প্রথম 1 বছর খুব স্ট্রাগল করছিলেন, কোথাও জায়গা পাচ্ছিলেন না, সেই স্ট্রাগলিং পিরিয়ডটা ছেড়ে দিলাম, ওইটা করার পরে যখন তিনি প্রচার করার জন্য লোক পেলেন, 10 জন 12 জনকে নিয়ে তিনি যখন ভগবদ্গীতা ক্লাস দেওয়া শুরু করলেন, উনি প্রত্যেক দিন নিজে হাতে সবজি কেটে বাজার করে অমান্যি করে রান্না করে সবাইকে ক্লাস দিয়ে একটা ক্লাস দেওয়ার জন্য কিন্তু তার পুরো সেট করতে হয়। সেই সেট করলেন, কীর্তন করলেন, ক্লাস দিলেন, সবাইকে বসিয়ে আবার তাকে সবাইকে খাইয়ে দাইয়ে বাড়ি পাঠালেন, তারপর বাসন মাজলেন। তারপরে উনি কিন্তু প্রত্যেক দিন উনি ট্রান্সলেশন করতেন, এভরিডে। উনি টিল হিজ ডেথ বেথ হি ওয়াজ ডুইং ট্রান্সলেশন ইন আ ডিক্টাফোন। উনি ট্রান্সলেশন করলেন, করে তারপরে উনি শুতে গেলেন, আবার পরের দিন ভোরবেলা 4:30 উঠে গেলেন। এই পুরো জিনিসটা না শুনলে আমরা বিশ্বাস করতে পারবো না একটা মানুষের 24 ঘন্টা কি করে এটা করতে পারে। প্রভুপাদ নিজেই বলছে কৃষ্ণা ইজ টাইম। সো ইফ ইউ আর জেনুইন, টাইম উইল এক্সপ্যান্ড। এবং টাইম যে এক্সপ্যান্ড করে সেটা আমরা কোনোদিনও বুঝতে পারবো না। উনার জীবনীতে উনি ওনার লাইফে প্রত্যেক দিন করেছেন। উনি তো কৃষ্ণকে টেস্ট করার জন্য করেননি, উনি জানেন যে আমাকে এইভাবে সেবা করতে হবে, তাই আমি সেবা করে যাচ্ছি, আমার আগে পিছে কিছু করার দরকার নেই। এই করতে করতে, জাস্ট এই পয়েন্টটা খালি বলতে চাই, এই করতে করতে মোটামুটি মাস 2 বাদে ফার্স্ট টাইম একজন এসে দেখলেন যে সে একটু স্টেট ব্যাক লেট, দেখলেন যে এবার স্বামীজি আমাদের বাসন মাজছে। তখন উনি এসে বললেন যে আমি আপনাকে একটু বাসন মেজে হেল্প করে দেবো। প্রভুপাদ বলছেন আমার তখন চোখে জল এসে গেছিল যে ফাইনালি কৃষ্ণ কাউকে একজন পাঠালো আমার জন্য। এই যে লাভটা, পিপল সি দিস, লোকে যে ওনার জন্য জীবন দিয়েছে না, লোকে এই ভালোবাসাতে জীবন দিয়েছে। অবশ্যই। আচ্ছা, একটু ডাইগ্রেস করছি, আপনি মোটিভেশনাল স্পিকারও বটে। তো আগের আমরা দেখেছি অনেক সেলফ ডেপ্রিকেটিং হিউমার, নিজের উপরে হাসা। আমাদের আগের সাহিত্য আমরা প্রচুর দেখতাম লোকজন
এবং রিলিজিয়াস লাইনেও অনেক সময় হয়েছে এটা। তো এটা সম্বন্ধে আপনার কি মনে হয়, যেটা বলে যে নিজের উপরে যদি হাসতে পারো তার মানে সেটা হচ্ছে ম্যাক্সিমাম সেলফ এস্টিম? মানে নিজেকে কেউ, মানে আমি আমার যারা আছে তাদেরকে বলি যে কেউ আমাকে গালি দিয়ে কিছু করতো, আমার বাবা তুলে গালি দিলে, যে লোকটাকে আমি 30 বছর দেখেছি, তাকে তাকে জানি জীবন্ত একজন মানুষ, তাকে তুমি যে জন্তুই বলো আমি জানি সে সেই জন্তুটার ছিল না, আমি তো দেখেছি, তো তুমি বলতে থাকো। কিন্তু আজকাল দেখি খুব রেগে যায় লোকজন, হ্যাঁ, বিশেষ করে ধর্ম নিয়ে কথা বললে। এই যে আপনি কেন কথাটা হলো মাথায় এলো, যে আপনি বললেন যে কৃষ্ণা ইজ এভার এক্সপ্যান্ডিং, তখন একটা মাইথোলজির গল্প ওই কথাটা আমি বলিনি, ওটা প্রভুপাদের হ্যাঁ উনি বলেছেন, আপনার থেকে শুনলাম, আমি যে শুনলাম যে ওই একটা গল্প ছিল না যে কৃষ্ণর 16,108 স্ত্রীর নারদ বলেছিল একজনকে দাও, তখন বলেছিল যে যে বাড়িতে আমি নেই, সেই যে স্ত্রীর সাথে আমি নেই, তখন সব বাড়িতে গিয়েই দেখছে উনি আছেন। ওই এবার এক্সপ্যান্ডিং বলতে আমার ওই ওই গল্পটার কথাই মনে পড়লো। তারপর ভাবলাম যে আপনি হিউমারটাকে আবার রেগে যাবেন কিনা, চান্স নিয়ে বলেই দিলাম। দেখুন, যদি এই প্রশ্নটার ইয়ে করি, ফার্স্ট পার্ট হচ্ছে যে সেলফ ডেপ্রিকেটিং হিউমার। এইখানে একটা খুব বড় জিনিস আছে, জানেন তো, আমার নাম কি আরাধ্য ভগবান দাস, রাইট? বাইরের লোকেরা আমাকে কি বলে ডাকে? আরাধ্য ভগবান প্রভু। এবার আমি যদি নিজেকে দাস থেকে প্রভুতে মেন্টালি কনভার্ট করে ফেলি, তাহলে আমার খুব প্রবলেম হবে। যেই দিন কেউ আমাকে একজন একটু প্রণাম করবে না, সেদিনই আমার মাথাটা, এই আমাকে প্রণাম করলো না, কি ভেবেছে এটা কি? আর যতদিন আমি নিজের হিউমিলিটি বজায় রেখে নিজেকে ওই দাস স্থানে রাখতে পারবো, ততদিন আমাকে কে প্রণাম করলো কি করলো না তাতে আমার এসে যায় না। কিন্তু আমার যে সার্ভিস টুয়ার্ডস দ্য মিশন, সেটা অক্ষুণ্ণ থাকবে, এবং যেহেতু সেটা ইনট্যাক্ট থাকবে, সেই জন্য আমার পাশের লোকেরা ওই কাজের জন্য আমাকে রেসপেক্ট করবেই। উল্টো দিকে বলি, হ্যাঁ, এটা হয়তো উল্টো। কেন বলছি, রিসেন্টলি আপনি বলছেন যখন, তখন মনে পড়লো, রিসেন্টলি একটা খুব নিউজে বেরিয়েছিল, গোয়ার হেলথ মিনিস্টার এক ডাক্তারকে দেখেছেন, ভিডিওটা দেখেছেন, গালাগাল করছেন। সবাই কিন্তু জানতেও চাইলো না যে ডাক্তারটা কি করেছিল যার জন্য উনি ওই রিয়াকশনটা দিয়েছেন। ওই রিয়াকশন ইজ নট জাস্টিফাইড, কিন্তু ডাক্তারটা নিশ্চয়ই কিছু করেছিল। তো যে উপরে আছে তাকে আমরা প্রথমেই ধরে নিলাম সে দোষী। সিমিলারলি আজকেও আছে যেখানে একটা ডাক্তার ভুল ইনজেকশন দিয়েছে, সেই ইনজেকশনটা ভুল দিয়েছে কি দিয়েছে এখনো সে প্রমাণিত হয়নি, কিন্তু আজকে ডাক্তারটা দোষী। কারণ রুগী থেকে তিনি উপরে আছেন, সোশ্যাল এটা উপরে। তো আমাদের, আপনি যেটা বললেন সেটা আমি একটু ডিসএগ্রি করব, যে আপনাকে প্রভু হলে হয়তো আপনার দোষ বেশি দাস হওয়ার থেকে। মানে আমাদের সমাজ এখন উল্টো দিকে চলছে, যে উপরে আছে সে ডিজার্ভিং হলেও তাকে টেনে নামাতে হবে। একটা মিডিওক্রিটির দিকে ড্রাইভটা যেটা চলছে আমাদের, ডু ইউ থিঙ্ক এটা এই আমাদের সোসাইটির যে রিজার্ভেশন প্রসেস, এই জিনিসটা এবার একটু রিস্ট্রাকচার হওয়ার সময় এসছে? ফার্স্ট অফ অল, যদি আমি টিপিক্যালি রিজার্ভেশন প্রসেসের কথা বলি, তাহলে একটু সময় না, উই আর অলরেডি লেট বাই এ ফিউ ডেকেডস, because it was conceived in a particular way and it was never delivered. I'm not talking of only caste, যে কোনো রিজার্ভেশন। না, আমি রিজার্ভেশনের কথা বলছি। যে রিজার্ভেশনটা আমাদের দেশে আছে, the constitutional reservations, we are already late by a lot of many decades, because it was conceived to deliver something and the promise was never delivered, right? তার ফলে সেই রিজার্ভেশন সিস্টেম থেকে অনেক উৎপাতের সৃষ্টি হয়েছে, যে উৎপাতগুলো আমরা সোশ্যালি এক্সপিরিয়েন্স করি। এটা একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে যে এখনকার বেশিরভাগ লোকেরাই ভাবে যে আমাকে এক্সপ্লয়েট করা হবে, তার আগে আমি গিয়ে মেরে দেবো।
সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের সমস্যাগুলো শুরু হয়। আর আরেকটা জিনিসকে এখন কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। আমি ফেসবুকে একটা শেয়ার মেরে দিলাম, আমার বোঝারই দরকার নেই যে হোয়াট ইজ মাই অ্যাকাউন্টেবিলিটি ইনটু ইট। এই যেমন ধরুন ডাক্তারের স্পেসিফিক যে গোয়ার জিনিসটা, একটু থামাবো। হুম। আপনি যে কথাটা বললেন যে প্রথমেই মেরে দিই, হুম। একটা রিসেন্ট নিউজ, আমি জানি না আপনি দেখেছেন কিনা, এনসিপির এক মহিলা, আমি ওইটা কোট করতে যাচ্ছিলাম, গুড়গাঁওয়ের যে মেয়েটাকে অ্যারেস্ট করেছে। না না না, আচ্ছা ওটা না, এনসিপি যে পার্টি আছে, ও এনসিপি, ওকে হুম। ওকে ওকে, হ্যাঁ। প্রেসিডেন্টকে লিখেছেন যে সব মহিলাদের একটা খুনের অধিকার দেওয়া হোক। হুম। তো রিসেন্ট নিউজে আছে যে আপনি বললেন প্রথমেই মেরে দিই, যে ব্যাপারটা সেটা এত দূর এগিয়ে গেছি আমরা। হ্যাঁ, আপনি বলছিলেন ওই যে অ্যাকাউন্টেবিলিটি ফর মাই অ্যাকশনস, এটা পুরোপুরি চলে গেছে। আপনি গোয়ার ডাক্তারটাতে আমি হ্যাঁ, আটকে ছিলাম। গোয়ার ডাক্তারটাতে আমি এটাই বলছিলাম যে গোয়ার ডাক্তারটাতে যে মিনিস্টার যে কথাগুলো বললেন, ডাক্তার তার আগে হয়তো কিছু একটা করেছেন, কেউ একটা সেটাকে ভিডিও করে বাজারে দিয়েছে। দেয়ার আর মেনি অ্যাক্টার্স হু কন্ট্রিবিউটেড টুয়ার্ডস দিস পাবলিক পিআর ফিয়াস্কো। দিস ইজ বেসিক্যালি এ পিআর নাইটমেয়ার, রাইট? এই পুরো ফিয়াস্কোতে অনেক লোকের কন্ট্রিবিউশন আছে, এগুলো নিয়ে কেউ কোনো কথাই বলছে না। এবং প্রত্যেকেরই কিন্তু একটা রেসপন্সিবল জায়গা ছিল যাতে করে এই ফিয়াস্কোটা কে অ্যাভয়েড করা যায়। The minister could have handled the situation in XYZ number of ways. The doctor could have handled the situation in XYZ number of ways. কেউ এগুলো কিছু করবেই না, কারণ সবার মনে হবে আমি আমার পজিশনে দাঁড়িয়ে আছি, আমারটুকু আমি দেখব, দেখে বলে দিচ্ছি, বাদ জো হোগা দেখা যায়গা। এবং ভারতবর্ষের সবচেয়ে বড় প্রবলেম কি বলুন তো, বেশিরভাগ সময় কিছুতেই কিছু এসে যায় না, কিছুতেই কিছু হয় না, লোকে জানে ও কোনো ব্যাপার না, আমার কিছু হবে না। ওইটাই আজকে আমি দেখলাম আপনি নিজে ড্রাইভ করেন, অনেক সময় দেখবেন একটা বাইক কিংবা একটা রিক্সা রাস্তাটা ব্লক করে দাঁড়িয়ে আছে, এবং সে যখন ফিরত আসবে সে কিন্তু সরিটা পর্যন্ত বলবে না, সে বলবে আমার তো এইটুকু একটা ছোট্ট কাজ ছিল। মানে ওর কাজের জন্য আপনি ডিলেড হচ্ছেন, এটা যেন নর্ম। এটাই হতে হবে, আপনি বলার কোনো অধিকার নেই। এবং তার যদি আপনি কিছু বলেন তাহলে বলবে আমি গরিব বলে আপনার আমাকে এরকম ভাবে বলছেন। এই যে আমার সোসাইটিতে আমি রিজার্ভেশন যখন বলছি, আমি শুধু ওই চাকরি রিজার্ভেশন, কাস্ট বেস রিজার্ভেশন বলছি না, আমরা প্রত্যেক পদে একটা রিজার্ভেশন তৈরি করে রেখে দিয়েছি। তো এই জিনিসটা থেকে আমরা বেরোবো কিভাবে? মানে আজকে কোনো কিছুই জন্য রিজার্ভেশন ছাড়া নেই। এটার উত্তর দিলে আমাকে জেলে তুলে নিয়ে চলে যাবে, এটা হলো দুঃখের বিষয়। তবে আমি এইটার একটা সুন্দর উত্তর দেব এক লাইনে। প্রণয় রায়, যিনি এনডিটিভি করেছিলেন, তিনি একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন অডিয়েন্সের সবাইকে দেখিয়ে যে দিস ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস সিটিং ওভার হিয়ার, ইউ কাট দেয়ার ভেন্স, ডেমোক্রেসি ইজ রানিং ইন দেয়ার ভেন্স, নট ব্লাড। রন্দে রন্দে ডেমোক্রেসি চলছে। কিন্তু ডেমোক্রেসি কিন্তু এটা নয়, ডেমোক্রেসির একটা বিরাট অপব্যাখ্যা হচ্ছে এটা। এক্স্যাক্টলি, ডেমোক্রেসির একটা ক্রুড অ্যান্ড পারভার্টেড ফরম্যাট অফ রিফ্লেকশন ইজ হোয়াট ইউ আর সেইং। To do good, you have to stay in power. To stay in power, you need the support of the bad. এই রকম একটা ডেমোক্রেসি চলছে আমাদের পৃথিবীতে। যদি সোশিও পলিটিক্যালি দেখা হয়, ইট ইজ অলওয়েজ ফিল্ড উইথ ডাইকোটমিস অ্যান্ড রিভার্স অবজেক্টিভস। কেন বলছি? এই যে ওয়েলফেয়ার স্টেট, যেটা ভারতবর্ষ, ইন্ডিয়া ইজ এ ওয়েলফেয়ার স্টেট, যেটা একটা কমিউনিস্টিক প্রিন্সিপাল থেকে আইডিয়াটা এসেছিল। ইন্ডিয়া ইজ এ সোশ্যালিস্ট, কমিউনিস্ট, নট কমিউনিস্ট, এ ওয়েলফেয়ার স্টেট, রাইট? একটা ওয়েলফেয়ার স্টেটের আইডিয়ালি হচ্ছে কি, যে নেশনদের সিটিজেনদেরকে সব কিছু ভালোভাবে দেবে, সবাই ভালোভাবে পাবে, তাই তো? এরকম একটা কনসেপ্ট ওয়েলফেয়ার স্টেটে। সেটা কিন্তু একটা কমিউনিস্ট কান্ট্রি সব থেকে ভালো পারার কথা, তাই না? কিন্তু
পৃথিবীতে একটা ওয়েলফেয়ার স্টেটের যে অবজেক্টিভ গুলো সেটা 100% না হলেও কাছাকাছি পৌঁছাতে পারে কিন্তু পৃথিবীর সব থেকে বড় ক্যাপিটালিস্ট কান্ট্রিগুলো। কিন্তু আমাদের কমিউনিজম কিন্তু যদি আমরা ইতিহাস ঘাঁটি তাহলে কিন্তু এখন হয়নি। আজকে যদি আমি মানে সিন্ধু সভ্যতায় যাই, তখনও পরে এসেছে, কিন্তু তখন যে আমাদের এক্সকাভেশন গুলো দেখা গেছে সেখানে কিন্তু একটা মহল পাওয়া যায়নি, সব বাড়িগুলো একই রকম। তা সেখানেও তো নিশ্চয়ই কোথাও একটা রুলার ছিল, তার বাড়িটা তো বিলীন হয়নি, তার মানে সে সেই রকম বাড়িতেই থাকতো। তো এটা তো লিডস টুয়ার্ডস আ কমিউনিস্ট থট আর ডেমোক্রেটিক থট। কোথাও কিন্তু সেই সভ্যতা কত এগিয়ে ছিল, সেই জিনিসটা আমরা কোথাও গিয়ে একটা বিভেদ তৈরি করে দিয়েছি, যেখানে এই 5 বছরে যেই মানে আমাদের ওই পার্টিশন ব্যাপারটা এসে গেছে তখনই প্রবলেমটা হয়ে গেছে। কারণ এটা এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত। আমার ব্যক্তিগত মত হচ্ছে এটার কারণটাই হচ্ছে মানে বেস অফ দ্য রিজন ইজ যে নাও পিপল আর নট স্যাটিসফাইড উইথ দেয়ার নিডস, দে আর রানিং বিহাইন্ড দেয়ার গ্রিডস। এবং এই যে ঘটনাগুলো যেগুলো আমরা আশেপাশে দেখি, এগুলো কোথাও কিন্তু কারো একজনের গ্রিডের জন্য ডেমোক্রেসি চেঞ্জ হয়ে গেছে, সেই গ্রিডের থেকে কেউ হয়তো মানে কমিউনিটি হয়তো অত্যাচারিত হয়েছে বলে তারা ওইভাবে এখন রেসপন্ড করছে। হ্যাঁ, এই পুরো জিনিসটা না ওই নিডের থেকে যে স্যাটিসফ্যাকশন সেইটা পুরো শেষ। কিংবা বলছে আমার 5 পুরুষ আগের পূর্বপুরুষদের উপরে তুমি অত্যাচার করেছিলে, এর জন্য আমার পরীক্ষাতে বেনিফিট চাই, চাকরিতে বেনিফিট চাই, সবকিছুতে বারবার করে বেনিফিট চাই। ঠিক একদম। এই মানে সেই জন্য আমি প্রথমে বললাম যে এই যে পরীক্ষার বেনিফিট, চাকরির বেনিফিট যেটা লোকে চাইছে সেটা তো দেওয়ার কথাই ছিল না যখন রিজার্ভেশন সিস্টেম তৈরি করেছিলেন, সেটাই, তাই না? আচ্ছা, এবার একটু চেঞ্জ করি। আপনার কিছু ভিডিও দেখছিলাম, আপনার একটা ইউটিউব চ্যানেল, ওটা দেখলাম 1 বছর ধরে কিছু করেননি, ওটা চালু রাখলে খুব ভালো হয়। নিশ্চয়ই চেষ্টা করব। খুব অনেক আলোচনা, মানে কয়েকটা জিনিস মানি, কয়েকটা জিনিস মানি না, কিন্তু শুনতে ভালো লাগে। এই মানি না যেগুলো সেগুলোর মধ্যে একটা, আপনি একটাতে গীতার ইয়ার্স নিয়ে করেছিলেন, EARS করে, যেটা আপনি ওই ই মানে একটা, এ মানে একটা, আর মানে একটা, এস মানে একটা, এরকম এসটা স্যাক্রিফাইস ছিল। আচ্ছা, যাক আমার এক্ষুনি খেয়াল নেই, ঠিক আছে। কারণ ওটা নিশ্চয়ই বানানো, কারণ গীতা তো আর ইয়ার্স লেখেনি। তো সেইখানে একটা কথা হয়তো মিসকোটেডই হয়ে গেছে, যখন একটা ভালো ছাত্রকে আপনি ডেসক্রাইব করছেন তখন বলছেন যে বেশি তর্ক করে না, শুনে যা গুরু বলে সেটাই ফলো করে। আবার একটু আগে বিবেকানন্দ নিয়ে কথা বললাম যে তার্কিক একটা ব্যাপার দরকার ভালো ছাত্র হতে। তো এই দুটোর মধ্যে ওটা কি ব্যালেন্সটা কোথায়? হ্যাঁ, এই দুটোর মধ্যে ব্যালেন্সটা কোথায় আমি আপনাকে বলছি। প্রথম হচ্ছে, টু বি ইনকুইজিটিভ ইজ এ ভেরি ডিফারেন্ট থিং। ইনকুইজিশন রেসপেক্টফুলি ইজ এ ভেরি ডিফারেন্ট থিং। আর আরেকটা জিনিস যেটা আজকের সমাজে খুব এসে গেছে, সেটা হচ্ছে আমি তর্ক করার জন্য আমি তর্ক করছি। এটা ভীষণভাবে আমরা দেখতে পাই। নিজেকে ঠিক প্রমাণ করা, নিজেকে ঠিক প্রমাণ করে, যেন তেন প্রকারে আমি নিজেকে ঠিক প্রমাণ করবই, এটা সাংঘাতিকভাবে এসে গেছে। দেখুন, ভগবদ্গীতার একটি শ্লোক আছে যেটা বলছে তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়ং উপদেক্ষ্যান্তি তে জ্ঞানম জ্ঞানিনস তত্ত্বদর্শিনাঃ। ঠিক আছে, এটা কি বলছে? তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়ং, মানে তুমি বিধির জন্য যে বিধিটা জানার জন্য যে পরিপ্রশ্ন করবে, মানে প্রশ্ন করবে, সেই প্রশ্নটা তুমি করবে আফটার ইউ হ্যাভ ডান দি সেবায়া। পরিপ্রশ্নেন সেবয়ং, যখন তুমি আগে সেবা করবে, গুরুকে তুষ্ট করবে, তারপর তুমি প্রশ্ন করবে। উপদেক্ষ্যান্তি তে জ্ঞানম,
উপদেশ দিয়ে তোমাকে জ্ঞান দান করবেন গুরু। জ্ঞানী নাস তত্ত্বদর্শিনা, ওই তত্ত্বদর্শী যে গুরু, সেই তত্ত্বদর্শী তখন তোমাকে তত্ত্বটা দেবে। এই প্রসেসটা দেওয়া আছে। প্রশ্ন করতে বারণ করেনি, কিন্তু প্রশ্ন করার আগে প্রশ্ন করার অধিকারটা আমায় পেতে হবে। আমার আজকে ধরুন লেটস সে কলকাতাতে বেশ কয়েক বছর আগে, এটা রিয়েল ঘটনা, যে ওই ভিআইপির ব্রিজের একটা অংশ খুলে পড়ে গেছিল, রাইট? এইটা নিয়ে কলকাতার যত লোক আছে প্রত্যেকটা লোকের মাথায় এক এক রকম প্রশ্ন আসতেই পারে ইঞ্জিনিয়ারিং নিয়ে। সে কি স্ক্রু ঠিক লাগায়নি, সে কি নিচে সাপোর্ট দেয়নি, কেউ গার্ডারটা পড়ে গেছিল, কেউ বলতে পারে নিচ থেকে একটা কলম করে দিলেই আমার হয়ে যেত, তাহলে আর কোনোদিনও পড়তো না। এই ইঞ্জিনিয়ার গুলোর মাথায় বুদ্ধি নেই যে নিচে একটা কলম করতে হবে। থ্যাংক ইউ। এই লোভ টোপ তো আমরা ত্যাগ করতে পারি। তো এরকম নানান রকম প্রশ্ন আমাদের আসতেই পারে। কিন্তু তখন এই ধরনের লোকেরা যদি গিয়ে পিডাব্লিউডির ইঞ্জিনিয়ারের কাছে, ওটা বোধহয় পিডাব্লিউডির আন্ডারে ছিল আমার খেয়াল, নাকি রোজ ডিপার্টমেন্টে ছিল, আই ডোন্ট রিমেম্বার হুইচ ডিপার্টমেন্ট। হুজ্জুতি তো যেখানে কিছু করা যায়। হ্যাঁ, না আমি হুজ্জুতি বলছি না, আমি মানে জেনুইনলি প্রশ্ন করার জন্যই বলছি। একজন ব্যক্তি সে গিয়ে ইঞ্জিনিয়ারের অফিসে গিয়ে বলল যে এইরকম এরকম ভাবে কেন আপনি কাজ করেননি, তাহলেই তো এই দুর্ঘটনাটা এড়ানো যেত। তাহলে সেই ইঞ্জিনিয়ারের রেসপন্স কি হবে? সে হয়তো খুব ভদ্র ভাষায় তাকে বলবে যে নিশ্চয়ই ভুল হয়েছে, সেগুলোর এনকোয়ারি চলছে, এনকোয়ারি হলে তারপরে বোঝা যাবে যে কোথায় ভুল হয়েছে, কোথায় ঠিক করা যেত, কোথায় ইমপ্রুভ করা যেত, ওয়ে ফরওয়ার্ডটা কি, রাইট? গোদা বাংলায় বললে তাকে ভালো করে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেবে, রাইট? আমার বলার কারণটা হচ্ছে এইটা, যে কেউ প্রশ্ন করতে আসলেই তার প্রশ্নের উত্তর দেওয়া হয় না, প্রশ্ন করার একটা অধিকার পেতে হয়। এই যে অধিকারটা, সেই অধিকারটা আমি কি করে পাবো সেটা ভগবদ্গীতাতে খুব স্পষ্ট করে দেওয়া আছে, যে আমি আমার গুরুকে যদি তুষ্ট করতে পারি, আমার গুরু নিশ্চয়ই আমাকে প্রশ্ন দেবে। এবং গুরুকে প্রশ্ন করার পরে গুরুকে যে ত্যাগ করা যায় তারও দৃষ্টান্ত আমাদের শাস্ত্রে, আমাদের ইতিহাসে আছে, প্রচুর আছে। এবং অনেক বড় বড় লোকেরা তাদের গুরুদের ত্যাগ করেছে। তো মানে ত্যাগ করতে পারবে নাও কোথাও বলা নেই। সাবমিশন ডাজ নট অলওয়েজ মিন যে আমি একবার সাবমিট করে গেলাম, আমি গেলাম, লাইফ ইজ ডান। ইট ইজ নট লাইক দ্যাট, ইট ইজ এ ইভলভিং লার্নিং প্রসেস। দেখুন, আপনি তো জীবনটা অন্য রুটে নিয়ে গেছেন, আমি তো সেই কলেজ থেকে, সবাই বলে আমি নাকি কলেজ থেকে আর ম্যাচিউরিটি হইনি, এর জন্য এখনো সেই ইঞ্জিনিয়ারিং কলেজেই আটকে আছি। তো এর জন্য কয়েকটা প্রশ্ন আসে এইরকম, যে যখনই বিবেকানন্দ নিয়ে কথা হয় এবং ইসকনের কারোর সাথে বসি, তখনই জিজ্ঞাসা করতে ইচ্ছা করে যে যত মত তত পথ সম্বন্ধে তার কি চিন্তা। যত মত তত পথ নিয়ে প্রভুপাদ খুব স্পেসিফিক্যালি একটা কথা বলে দিয়েছিলেন, যে যতগুলো মত আছে সব এক জায়গায় যায়। ডিফারেন্সটা হচ্ছে, একটা স্কুলে, যেহেতু আমরা দুজনেই ডন বস্কোতে পড়েছি, ডন বস্কোর এলকেজির বাচ্চাও ডন বস্কো স্টুডেন্ট, ক্লাস 3 এর বাচ্চাও ডন বস্কো স্টুডেন্ট, ক্লাস 5 এর বাচ্চাও ডন বস্কো স্টুডেন্ট, ক্লাস 8 এর বাচ্চাও ডন বস্কো স্টুডেন্ট, 10 এর বাচ্চাও ডন বস্কো, 12 এর বাচ্চাও ডন বস্কো, রাইট? কিন্তু আমাদের মধ্যে একটা ক্লাসিফিকেশন আছে না, এলকেজি, ইউকেজি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, right? Each of them are equally important, but they only help you reach towards a particular understanding of the larger picture of life, right? Similarly, এই যে প্রত্যেকটা জায়গা, all the religions which operate, they are all like different segments of it. এবার তাহলে কেউ বলবে, ও তার মানে ওটা হায়ার, এটা লোয়ার, এটা বলবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হায়ার লোয়ার নয়, ব্যাপারটা সেই অডিয়েন্সে গিয়ে দাঁড়ায়, যে আমি কার জন্য করছি, যে মানুষটার সাথে আমি কথা বলছি তার যেটা বোঝার ক্ষমতা,
তার যেটা অ্যাকসেপ্ট করার ক্ষমতা, আমি পিকচারটাকে সেইভাবেই তার কাছে দেব। না হলে তার কাছে, তাকে যদি আমি একটা হায়ার ফিলোসফি দিয়ে দিই, ওটা ম্যাজিক লাগবে। ফর এক্সাম্পল, হাতির সুরেকে ডিএক্স লিখে দিলে, এক্স ডিএক্স লিখে দিলে ওটা ইকুয়ালস টু 1 হয়। দিস ইজ ম্যাজিক ফর আ ক্লাস 5 স্টুডেন্ট অ্যান্ড কমপ্লিটলি ইললজিক্যাল, রাইট? You have to have the maturity of understanding what is delta x. অনেক ক্ষেত্রে সেটা না বুঝেই আমরা ক্যালকুলেট করে দিই। তার মানে আবার এটাতে ফিরি, আমিষাসী সন্ন্যাসীও সন্ন্যাসী হয়, আমিষাসী সন্ন্যাসী হয়েও সন্ন্যাসী হয়। কেউ যদি সন্ন্যাসের রাস্তা নেন তার গুরুর আদেশে, এবং সেখানে তার গুরুর আদেশে যদি সে তার খাদ্যাভ্যাসটা তার গুরুর আদেশ অনুসারে করে, তাহলে সেটা সে করতে পারে। যদি আপনার প্রশ্নটা বকলমে যদি এইটা হয় যে নিরামিষ ভোজন না করলে কি আধ্যাত্মিকতার পথে এগোনো যায় না, তাহলে আমার উত্তরটা এইটা হবে যে একটা পয়েন্টের পরে আর যায় না। কেন আমার আপনি তখন ওই বললেন না প্রশ্নের উত্তর দিলে জেলে পাঠিয়ে দিতে পারবে, তখনই মানে যে কথাটা মাথায় এলো, কারণ আপনারা তো জেলে পাঠান না, আপনারা 1 মাস কি হিমালয়ে পাঠিয়ে দেন কিংবা কিছু একটা হয়, গোবর্ধনের সাধনা করতে পাঠিয়ে দেওয়া হয়। তো এই ঘটনাটা এর জন্যই মনে হলো কিছুদিন আগেই তো ঘটেছে। দেখুন ওইখানে আপনারই একটা ভিডিওতে দেখছিলাম যেখানে বলছেন যে কোন ঋগ্বেদের কোথায় লেখা আছে যে বলির মাংস শুদ্ধাচারে খেলে কোনো পাপ হয় না, হ্যাঁ, সেই নিয়ে সবাই মাংস খেতে শুরু করে দিল। সেটা আপনার দিক দিয়ে আপনি ঠিকই, হ্যাঁ, আমার কেন এই না মনে হয়, কারণ আমি যতগুলো জন্তু জানোয়ার, মানুষও তো জন্তুই, তো সব হার্বিভোরাসরা মানে মলত্যাগ করে হাঁটতে হাঁটতে, গরু, ছাগল, হাতি সব দেখবেন পড়তে পড়তে, ড্রপিংস পড়তে পড়তে যায়। আর কার্নিভোরাসরা একটা জায়গায় স্কোয়াট করে করে। তো সেইখানে আমার মনে হয় যেন নেচার কার জন্য কি ঠিক করে দিয়েছে। অফকোর্স ইটস ফ্রিডম, যে রকম ভাবে থাকে। এই সুপ্রিম কোর্টের একটা রায়ের কথা আস্তে আস্তে শুনেছিলাম, এটা আমার প্রশ্ন রইতে ছিল না। সুপ্রিম কোর্ট বলেছিল যে যদি এই কিছু নয়, রায় নয়, একটা অবজারভেশন দিয়েছে যে যদি ননভেজ যদি অ্যান্টি রিলিজিয়াস হয়, তাহলে ভেজিটেরিয়ানরা ননভেজ রেস্টুরেন্টে খায় কেন? আচ্ছা, এরকম একটা কিছু হয়েছিল। ওকে, আমি এটা জানি না, 3-4 দিন আগে দিয়েছে। আচ্ছা, মানে আমার এখন জানি, তাহলে পড়ে নেব, বললেন যখন আমি পড়ে নেব রায়টা। হঠাৎ শুনতে, রায় নয়, একটা অবজারভেশন দিয়েছে, কেউ একজন বলেছে যে আমরা এখানে খাই, এর জন্য ননভেজ দিতে পারবে না। আজকাল যেটা খুব বেশি চলছে, সিআর পার্কে যেই মাছওয়ালারা হনুমান মন্দির করলো, জানি আমি, ওটা দেখে এখন তাদেরকেই বলছে যে হনুমান মন্দির আছে বলে তোমরা মাছ বিক্রি করতে পারবে না। দেশ তো এখন ওইদিকে বেশি চলছে। তো সেই জায়গাটাতে এই জিনিসটা বলেছে। আমি এটা জাস্ট উঠলো কারণ আপনি ওইখানে মানে ভেজ নন ভেজ নিয়ে যদিও বলেছেন, আমি ওটাতে এইখানে ঢুকবো না, কারণ কে একজন ঋগ্বেদে বলে গেছে, কিন্তু তার মানে নিশ্চয়ই আপনি এই নিয়ে আগে অনেক বলেছেন ভেজ নন ভেজ নিয়ে। দেখুন, আমার এটা নিয়ে একটা খুব সিম্পল ইয়ে আছে। ফার্স্ট অফ অল, যদি আমি ওমনিভোর, কার্নিভোর, হার্বিভোরে যাই, দ্যাট ইজ আওয়ার ফিজিওলজি, রাইট? ফিজিওলজিক্যালি মানুষ মাংসকে বেঁচে থাকতে পারে, ফিজিওলজিক্যালি সে বেঁচে থাকতে পারে। কিন্তু ফিজিওলজিক্যালি বাঘও শুধু মাংস খায়, কুমিরও ইজ এ কার্নিভোর, রাইট? কিন্তু আমাদের দেশে এই ধরনের দৃষ্টান্ত আছে, শুধু দেশে না, আমাদের পৃথিবীতে এই ধরনের দৃষ্টান্ত আছে যেখানে বাঘ ভেজিটেরিয়ান, যেখানে কুমির ভেজিটেরিয়ান, দৃষ্টান্ত আছে। সুতরাং ফিজিওলজিটা আছে বলে তাকে সেইটাই সে করবে, অন্য কিছু সে করবে না, এই যুক্তিটা আমার কাছে চলে না। কেন আমি কথাটা বলছি সেটা হচ্ছে যে আমি কেন ভেজিটেরিয়ানিজম নিয়েছি, তার বেসিক কারণটা হচ্ছে আমি একটা সাধনার পথে আছি। সেই সাধনার অনুকূল যা যা মানে বিহেভিয়ার্স অ্যান্ড অ্যাডজাস্টমেন্টস ইন মাই লাইফ, সব কিছু আমাকে ইকুয়ালি নিতে হবে। মাই ডায়েট রেস্ট্রিকশন ইজ আ পার্ট অফ দ্যাট সাধনার
মানে অনুকূল একটা বিহেভিয়ার, রাইট? সেই জায়গা থেকে বেরিয়ে আমি ভেজিটেরিয়ানিজম দ্যাট নিয়েছি। ইজ ইয়োর চয়েস। দ্যাট ইজ মাই চয়েস। ননভেজ ইটার্স কোনো দিন কোনো ভেজিটেরিয়ানকে বলে না যে ননভেজ খেতে, উল্টোটা হয়। না, উল্টোটাও আজকাল ভিগান বলে আরেকটা জিনিস তৈরি হচ্ছে, যারা তো প্রচন্ড বেশি বলছে, ভীষণ অ্যাগ্রেসিভ। প্রচন্ড। দেখুন, ভেজিটেরিয়ানিজম করে যদি আমি অ্যাগ্রেশনই করলাম, তাহলে আর আমার এই সাত্ত্বিক পথে এসে আমার কি হলো, যদি আমার সব ব্যাপারেই রাজসিক গুণই বেরোচ্ছে। ওই আবার লেটস কাম টু সেলফ ডেপ্রিকেটিং হিউমার। আমি আমার স্ত্রীর সাথে ধরুন 14 বছর বনে থাকি। এক তো আমি এখনো আই হ্যাভ নট রেড অফ এনি ট্রাইব যারা ভেজিটেরিয়ান থেকেছে বনের মধ্যে, কিন্তু আমি জানি আমি 14 বছর এখানে আছি। কারণ আমি একটা সোনার জিনিস দেখলাম যেটা মিনিমাম 15 থেকে 20 কেজি ওজন। সেটা দেখে আমার ভাল লাগলো, আমি ধরে আনতে বলছি। সেটা নিয়ে আমি সোনারই যদি হতো তাহলে আমি সেটা নিয়ে করতাম কি, ছ্যাঁকড়া তো নেই, গয়না গড়াতে পারতাম না, ধরে নিলাম ওটা সোনালি ছিল, দেখতে ভালো লেগেছে। এবার ধরে আনতে কেন বলছি, আমি নিজেই তো চলতে থাকছি বনবাসে, তার মানে একজনকে পোষ্য নিয়ে চলাটা আর একটু অসুবিধা। তাহলে আর অন্য কি কারণে আমি বলতে পারি। এবং পোষ্য নেওয়াই যদি উদ্দেশ্য থাকতো তাহলে তীরটা চলতো না, ধরতে না পারে। আফটার অল উনি তো এতখানি সেডিস্টিক ছিলেন না যে ধরতে পারিনি মেরে দেবো। এত রাগ ওনার মধ্যে ছিল না, কিন্তু উনি ক্ষত্রিয় ছিলেন। যদি এত রাগ থাকে তাহলে অন্য এক্সিওমেটিক ট্রুথ যে উনি ভগবান, সেটা ভুল হবে। দেখুন, এটা নিয়েও না, উনি একমাত্র মনে হয় অবতার যিনি পুরুষোত্তম কোনো গডলি ম্যানিফেস্টেশনস করেন। এক্স্যাক্টলি, উনি একটাই গডলি ম্যানিফেস্টেশন ছিল, যেটা হচ্ছে ওই শিব ধনুষ ভাঙা। দ্যাট ওয়াজ দি অনলি ডিভাইন ম্যানিফেস্টেশন, যেটা ওনার রাম সেতু, মানে ওইসব জিনিসগুলো আছে, ওইভাবে আছে, কিন্তু উনি নিজে বলে করেননি। যেমন বিশ্বরূপ দর্শন করা, এইসব জিনিস যেমন বলে করা হয়েছিল, উনি নিজে কোনোদিন বলেননি যে আমি ভগবান। অ্যাবসলিউটলি। তার মানে he had earthly needs, normal human needs. See, the whole idea of the Ram avatar was to establish ideal standards of human being, ideal standards of a man. That was the purpose of the Ram avatar. And not only man, including Kshatriyas, because ক্ষত্রিয়দের উপরে ভরসা, মানে তার আগের অবতারে গিয়ে ক্ষত্রিয়দের উপরে ভরসা চলে গেছে পরশুরামের লীলা। সো রাম এসেছে, ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছেন, করে হি রিএস্টাবলিশেস দ্যাট পজিশন অফ দি ক্ষত্রিয়াস। তো সেই জন্য রামের কোনো গডলি ম্যানিফেস্টেশনস অ্যাজ সাচ কোনো জায়গাতেই নেই। এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই যে বনবাসে গিয়ে উনি হরিণ খেয়েছেন, আমার সব ব্যাপারে আমি বলি না, আমি কথার কথা বলছি। মানে এইগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড আর্গুমেন্টস। হ্যাঁ, মানে রাম বনবাসে গিয়ে মাংস খেয়েছিলেন, তাই আমি বাড়িতে আজকে মাংস খাবো। হ্যাঁ, যদিও আমার ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে, রামের ইউরিক অ্যাসিডের অবস্থা আমি কিন্তু জানি না। আচ্ছা, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভগবান কৃষ্ণ রাসলীলা করেছিলেন বলে আমিও রাসলীলা করব। এইগুলো হচ্ছে আর্গুমেন্টস যেগুলো আমরা দিতে খুব ভালোবাসি। কেন? এইগুলো আমার জন্য, আমার লাইফটাকে কালারফুল করার জন্য, বা আমার আর্গুমেন্টগুলোকে এস্টাবলিশ করার জন্য খুব ভালো আর্গুমেন্টস আমি এগুলো দিয়ে থাকি। না, সেটা নয় কিন্তু, কারণ ওই সমাজ, ওই সময়, সেটা তো আজকের দিনে নেই। এক্স্যাক্টলি, আমার উত্তরটা এটাই হতো যে লোকেরা এইটা বলে দেয়, কিন্তু ওই প্রেক্ষাপটটা কেউ বলে না। আবার তার সাথে সাথে এরা যে অন্য অন্য কাজগুলো করেছিল, সেইগুলো করার ক্ষমতাও কিন্তু আমাদের নেই। মানে আমি যেমন লোককে এটা বলি যে ভাই তুমি রাসলীলা করবে, তুমি রাসলীলা করো, কিন্তু তাহলে তুমি তোমার না বিশ্বরূপ দর্শন করতে হবে না, তুমি একটা ইট বাঁ হাতের কোণে আঙুলের উপর তুলে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকো, একটা সিম্পল ইট করে দাঁড়িয়ে থাকো, যদি পারো তাহলে তুমি রাসলীলা করো।
অসুবিধাটা কি বলুন তো, দুটো পোলারাইজেশন। যেমন প্রবলেমটা এইখানে। সিমিলারলি একজন বলছে যে আমি জানি রাম ভেদ ছিল, সেও বা জানলো কোথা থেকে? আমি মানে আপনাকে বোধহয় একটু আগে বলছিলাম, আর পূর্বে অন্য একটি কোথাও একটা আমি এই ধরনের একটাই কথা বলেছিলাম, যে সমস্যাটা হচ্ছে যেটা আপনি বললেন, যে এখন লোকে তর্কর খাতিরে তর্ক করে, আমাকে বলছে কন্ট্রোভার্সি করার জন্য কন্ট্রোভার্সি করে, আনসার খোঁজার জন্য নয়। দে আর নট রিয়েলি লুকিং ফর অ্যান আনসার। যে জানি না বলতে খুব অসুবিধা হয়। আর তার থেকেও বড় কথা হচ্ছে, কন্ট্রোভার্সিটা করলে আমি তো ভাইরাল হব। সেটাও তো আছে, সেটা এখন বরঞ্চ খুব বেশি। হ্যাঁ, কন্ট্রোভার্সি করলে ভাইরাল এটাও হবে। কিন্তু মানে এই যে লোকজন ভাবে ভাইরাল হলেই অনেক টাকা রোজগার, সেটা কিন্তু নয়। আমরা তো পারছি না। আমার জিরো নলেজ অ্যাবাউট দিস, সো আই উইল নট। আমাদের মানে রোজগার করলেই হবে না তো, কষ্টটাও দেখতে হবে নিশ্চয়ই। কোথায় কোথায়, তাহলে তো আমরা অনেক টাকা রোজগার করতাম। হচ্ছে না ওরকম কিছু। হ্যাঁ, স্পন্সর খুঁজছি যারা এগুলো করবে। আচ্ছা, লেটস কাম ব্যাক টু কৃষ্ণা কনসিয়াসনেস। এটা মানে নর্মাল লোকে বুঝতে পারে এমন ভাষায় একটু বোঝাবেন? একটু লম্বা উত্তর দিচ্ছি এটা, হ্যাঁ। যেহেতু আমরা এর ঠিক আগে আমরা রিলিজিয়ান নিয়ে কথাটা বলি, রিলিজিয়ানের বাংলা কি? ধর্ম। কিন্তু ধর্মের ইংরেজি কি? না, ধর্মের ইংরেজি রিলিজিয়ান নয়। তাহলে কি? আমাদের ছোটবেলায় ক্লাস 4-5-এ যখন সায়েন্স সাবজেক্টটা পড়ানো হতো, যেখানে ওয়াটার চ্যাপ্টারটা পড়ানো হতো, ওখানে একটা মানে যারা বাংলা মিডিয়ামে পড়েছে তাদের একটা প্রশ্ন আসতো। ইংলিশ মিডিয়ামে প্রশ্নটা আসতো, ইংলিশে আসতো, বাংলায় প্রশ্নটা আসতো জলের ধর্ম কি। রাইট? ইংলিশ মিডিয়ামে প্রশ্নটা আসতো হোয়াট আর দি ন্যাচারাল প্রপার্টিজ অফ ওয়াটার। রাইট? তাহলে ধর্ম শব্দটার লজিক্যাল সেন্সে ক্যারেক্টারিস্টিক্স, প্রপার্টিজ, ন্যাচারাল, আমরা স্পিরিচুয়ালিটি আর ধর্মকে একসাথে গুলিয়ে ফেলেছি আর কি। Religion is not spirituality. Religion is a purely political term that has been used over ages in different formats to reign power. পোপ ইউজ করেছে সেটা, বিভিন্ন রাজারা ইউজ করেছে সেটা, যে কারণে চার্চ অফ ইংল্যান্ড তৈরি হয়েছিল। রাইট? Religion is a very, very political term. From times immemorial, religion has been used to control people. It is a completely political offspring and used for political purposes alone. Religion has nothing to do with spirituality. আমরা গুলিয়ে ফেলি এটা। Spirituality is knowing the reality of the spirit soul. নিজেকে জানো, নিজেকে জানতে হবে। আমি কে? আমার কি দায়িত্ব? আমার কি কাজ? আমার কি জন্ম হয়েছে বড় হয়ে সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য? আমার কি জন্ম হয়েছে যাতে আমি সারা জীবন কোর্ট কেস করে যেতে পারি? আমার কি জন্ম হয়েছে যাতে রাস্তায় দাঁড়িয়ে আমি ভিক্ষে করতে পারি? এই জায়গাটা নিজেকে বুঝতে হবে যে আমার জন্মের বেসিক কারণটা কি। আমরা এখন ভেবে নিই জন্ম হয়েছে মানে এবার আমাকে স্কুলে করতে হবে, পড়াশোনা করতে হবে, ইঞ্জিনিয়ারিং করতে হবে, চাকরি করতে হবে, বিয়ে করতে হবে, ডিভোর্স হলে কোর্ট কেস করতে হবে, ডিভোর্স না হলে ছেলেপুলে সামলাতে হবে, তারপর ছেলেপুলের বিয়ে দিতে হবে, এই করতে করতে তার মধ্যে ডায়াবেটিস হয়ে যাবে, হার্ট অ্যাটাক হবে, তারপর মরে যাবো। আমার জন্মটা কি এই জন্য হয়েছে? তাহলে আমার জন্মটা কিসের জন্য হয়েছে? এই যে অনুসন্ধান, এই অনুসন্ধান করার জন্য কিন্তু এই মানব জন্মটা। আর যদি ধর্মের কথায় আসা যায়, জীবের ধর্ম কি, এই যদি প্রশ্নটা হয় যে জীবের ধর্ম কি, জীবের ধর্ম কিন্তু হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক নয়। জীবের ধর্ম হচ্ছে ইন ইটস মোস্ট ন্যাচারাল স্টেট টু লাভ এভরিওয়ান। সেই জন্যই যখন একটা ছোট বাচ্চা জন্মায় সে কিন্তু চারিদিকে আনন্দ দেয়, ভালোবাসা দেয়, সবার সাথে মিশতে থাকে। বাচ্চাদের দেখলে আমরা এখনো ভালোবাসি, কারণ ওইখানটাতে উই আর অ্যাবসলিউটলি ন্যাচারাল। এবার সমাজের যত কুটিলতা, জটিলতার
প্রলেপ পড়ে তখন মানুষ আস্তে আস্তে জীবের ধর্ম তারপরে এই নানান জায়গায় হয়ে যায়। এখন ইউটিউব ধর্ম হয়েছে, গুগল আচার্য হয়েছে, ফেসবুক গুরুদেব হয়েছে, এইসব চলতে থাকে। আমার মেন প্রশ্নটা এইখানে এসে দাঁড়ায় যে দেখুন, আপনি যেটা বলছেন সেটা পুরোপুরি মানি, হ্যাঁ, কারণ আমি জানি না আপনি বাজে নাম দেওয়া বই পড়েন কিনা, কিন্তু ফিলোসফিক্যাল আজকাল ওই মানে র্যাক থেকে তোলার জন্য একটা খুব বাজে, আমি আপনাকে পরে বলে দেবো, মার্ক ম্যানসনের একটা বই আছে, তো তার মধ্যেই লেখা আছে 5টা স্টেপ যেটা দিয়ে রিলিজিয়ন তৈরি করা যায়। যে ফাইন্ড আ প্রবলেম, টেল পিপল দ্যাট ইউ হ্যাভ আ সলিউশন, যাদের ওই প্রবলেম ফেস করছে 3-4 জনকে ওই সলিউশন দাও, নিজের লোকেদেরকে, যারা বলবে হ্যাঁ সলিউশন পাচ্ছি। অন্যদেরকে ছোট্ট ছোট্ট ইনস্টলমেন্টে দাও, বাট নেভার গিভ দ্য ফুল সলিউশন, যাতে ওরা ফলো করতে থাকে। 5th হচ্ছে মনিটাইজ। মনিটাইজেশন মানে হচ্ছে আর সে ছেড়ে যাবে না, 1 টাকা হলেও মনিটাইজ করো, একদম মানে এর সাথে স্পিরিচুয়ালিটির কোনো যোগাযোগ নেই। দিস কমার্শিয়ালাইজেশন অফ হিউম্যান সেন্টিমেন্টস। তো এটাও কিন্তু সেই কন্ট্রোলের জায়গাটাই এলো, যে আই এম এস্টাবলিশিং কন্ট্রোল ওভার এ গ্রুপ। এক্স্যাক্টলি সেরকম করে, কিন্তু বলছে করাটা খুব সহজ। হ্যাঁ, মানে ব্যাপারটা কিন্তু ওই পলিটিক্যাল জায়গাতে এসেই দাঁড়ালো। তো এখন এই একটা লড়াই, যেটা আমি নন ভেজ ভেজ এই সেই সব নিয়েই আসছি, যেটা দেখুন আমাদের মধ্যেই তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিরাজ করে অনেক। তো ব্রহ্মা যদি ধরি একদম প্রপিতামহর মতন চুপচাপ থাকেন, উনি শুধু আসেন বর দেন, তারপর ঝামেলা পাকিয়ে আবার চুপচাপ থাকেন। বিষ্ণু ইজ মোর অফ আ ম্যানেজার, যে আমাদের জীবনটাকে এইসব ঝামেলাগুলো আবার ম্যানেজ করে আবার আমাদেরকে ঠিকঠাক জায়গায় ফেরত। না, আমি যেরকম মহেশ্বর হচ্ছে এমন একজন যিনি কাম ওই কোনো কিছুর মধ্যে নয়, সবার মধ্যে বিচরণ করছে। আমরা তার বিষটা নিচ্ছি না তার কামনেসটা নিচ্ছি, সেটা আমাদের উপরে। কিন্তু কোনো একদিন রুদ্র রূপ দেখা যায় তার মধ্যে, আবার সেটা হয়ে গেলে আবার সে ফেরত চলে আসে। এর মধ্যে শক্তির আরাধনা আছে, এর মধ্যেই বিষ্ণুর আরাধনা আছে। অফলেট এই ভেজ নন ভেজ যাই হোক, জিনিসটা কিরকম যেন বৈষ্ণব আর শাক্তর মধ্যে লড়াই, যেটা তখনও ছিল এখনো এসছে। বৈষ্ণব আর শাক্তর মধ্যে আমাদের এই দিকে এটা নিয়ে লড়াই, অন্যদিকে এটা হচ্ছে বৈষ্ণব আর শৈবদের মধ্যে লড়াই। এই যে লড়াইটা আমাদের মধ্যেই তো আছে, এই এস্টাবলিশ করার দরকারটা কি? যে যেটাকে খুঁজে পায় সেটাকে খুঁজে পাবে। এস্টাবলিশ করার দরকার হচ্ছে, এক কথা হচ্ছে মানে সার্চিং ফর ভ্যালিডেশন। এই যে এস্টাবলিশ করার দরকারটা আর নতুন জামা পরে ফেসবুকে পোস্ট দিয়ে লোকের লাইক নেওয়াটা, দুটো কিন্তু একই জায়গা থেকে স্টেম আউট করে। কোনো ডিফারেন্স নেই, কোনো ডিফারেন্স নেই দুটোর মধ্যে। দুটোই কিন্তু ওই সেন্স অফ ভ্যালিডেশন। আমি সারাদিন ধরে এই ভ্যালিডেশনটা খুঁজছি। কখনো আমি আমার আদর্শটা, যেটা আমি ভালো করে বুঝি না, আমি কিন্তু ওই আদর্শটা ভালো করে বুঝি না, কিন্তু তাই জন্যই আমি তর্ক করতে যাই। যদি বুঝতাম তাহলে আমি সাধনা করতাম, তাহলে আমি সাধক হতাম। আমি ওটাও ভালো করে বুঝি না, আমি এটাও ভালো করে বুঝি না, আমি শুধু ওই সেন্স অফ ভ্যালিডেশন খুঁজে বেড়াচ্ছি। এইটা হচ্ছে তার কারণটা, ঠিক আছে? আর আরেকটা জিনিস আমি বলে রাখি, মানে সেটা আপনার প্রশ্ন নয়, বা যেহেতু আপনি কথাটা তুললেন বলে আমি বলতে চাই এটা, মানে এটা আপনাদের দর্শকরা হয়তো অ্যাপ্রিসিয়েট করবেন এবং আপনিও অ্যাপ্রিসিয়েট করবেন এটা জানলে। সেটা হচ্ছে যে বাঙালিরা যে মহিলাদেরকে এগিয়ে রেখেছেন, এটা কিন্তু মানে যেমন চিরন্তন সত্য, এটার সাথে সাথে আরেকটা পার্সপেক্টিভ লোকেদের মধ্যে ঘুরে বেড়ায়, যেটা আমি ভাঙতে চাই। সেই জন্য আমি কথাটা এখানে বলছি, যদি ইট ওয়াজ নট আ পার্ট অফ ইউর কোয়েশ্চেন, যে উইদিন গৌড়ীয় বৈষ্ণবিজম, সেটা ইসকন হোক, গৌড়ীয় মঠ হোক, উইদিন গৌড়ীয় বৈষ্ণবিজম মহিলাদের কোনো স্থান নেই।
যেহেতু তথাকথিত আমরা বেশি মহিলাদেরকে পদস্থ জায়গায় আমরা দেখতে পাই না, অ্যাক্টিভলি কোনো পদস্থ জায়গা তাদেরকে দেখতে পাই না, প্রচারক হিসেবে ভিজিবলি আমরা দেখতে পাই না বলে একটা জেনারেল কনসেনসাস আছে, মানে লোকের একটা জেনারেল থট আছে এটার ব্যাপারে। কিন্তু শিলা প্রভুপাদ, আমার পরম গুরুদেব এবং ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য, তিনি তো 1977-এ দেহ রাখেন এবং 1966-এর পর থেকেই ওনার যা কার্যকলাপ, মানে 11 বছর, ওই সময় 70-এর দশকে, অ্যাকচুয়ালি 60-এর দশকে উনি কিন্তু একটি অভূতপূর্ব কাজ করেছিলেন, যেটার জন্য ওনাকে কেউ ক্রেডিট দেয় না। সেটা হচ্ছে উনি মহিলাদেরকে গায়ত্রী মন্ত্র প্রদান করেছিলেন। মহিলারা হয়তো আমাদের মতো পইতে পড়ে না, দ্যাট ইজ আ ফিজিক্যাল থিং, সেই জন্য তারা পড়ে না, কিন্তু তাদেরকে গায়ত্রী মন্ত্র প্রদান করেছিলেন, তাদেরকে যজ্ঞ করার অধিকার দিয়েছিলেন। এবং আপনি যদি ইসকনের বিদেশের কোনো মন্দিরে যান, সেখানে আপনি দেখতে পাবেন যে একজন পূজারী যা যা ভগবানের সেবা করে, আরতি করা ইত্যাদি ইত্যাদি, এবং যজ্ঞ করা, অভিষেক করা ইত্যাদি ইত্যাদি, সব রকম সেবা পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মহিলারা করছেন, এবং তারা কিন্তু সবাই গৃহস্থ মহিলা। কারণ ইসকনের আমাদের এখানে উই ডোন্ট হ্যাভ দ্যাট, ওই মানে সন্ন্যাসিনী, ওটা আমাদের নেই, আমাদের এখনো সেটা নেই। আমাদের মহিলারা পলিসিতে কোনো বারণ নেই। পলিসি ইজ সাইলেন্ট অন দিস অ্যাকচুয়ালি, পলিসি ইজ সাইলেন্ট অন দিস অ্যাকচুয়ালি, এখনো অবধি উই আর সাইলেন্ট অন দিস। জানা ছিল। সো মানে এরকম নয় যে মহিলারা পুজো করতে পারবে না এবং ইয়ে নয়, মহিলাদের সবসময় এগিয়ে রাখা হয়েছে। কিন্তু ওই যে এক গোষ্ঠীর লোকেরা, কিছু গোষ্ঠীর লোকেরা ন্যারেটিভ কন্ট্রোল করে, সেটা সব সময় থাকবে। এক্স্যাক্টলি, এটা সারা মানে যবে থেকে মানুষ জন্মেছে 30 বছর যে বাবাকে দেখেছি, তাকে অন্য কোন জন্তু বললে আমি তো আপনি 30 বলছেন, আমি 30,000 বলছি। হ্যাঁ, সেই তো বলছি, মানে কন্ট্রোলিং দ্য ন্যারেটিভ টু কন্ট্রোল দ্য, কোনো ওই নেই, এটা সব সময় থাকবে। আচ্ছা, একটু কোথায় আপনি ইয়াং অ্যাডাল্ট কথাটা ব্যবহার করেছিলেন, ওই যখন আমি বয় ওমেন রিলেশনশিপটা বলছি, তো তখনই আজকাল ওই যে আপনি অনেক ধরনের রিলেশন, স্টেজেস অফ দ্য সেম রিলেশন, হ্যাঁ, সেটা হয়তো আমাদের সমাধানের এপিসোডটাতে বলেছিলাম, ঠিক। হ্যাঁ, তো আজকাল এই ফিজিক্যাল ব্যাপারটা ইন আ রিলেশন হ্যাজ বিকাম ভেরি মানে ইম্পর্টেন্ট, উইচ ইজ, আমরা বলি যেটা ওয়েস্ট থেকে আসছে, কিন্তু আমি যদি পিছন দিকে যাই তাহলে কিন্তু ধরুন শকুন্তলা এপিসোড নিয়ে, কিংবা ধরুন কুন্তিকর্ণই যদি ধরি, কৃষ্ণর গোপিনী যদি ধরি, আমি বলছি না ফিজিক্যাল রিলেশন সেখানে, কিন্তু কোথাও একটা ইন্টিমেসি ছিল, লঙ্গিং ফর ইন্টিমেসি। তারপরে আমরা থার্ড জেন্ডার কেউ শিখণ্ডী বলে, আমি তো অন্য মাইথোলজিতে ওই রকম ক্যারেক্টারই পাইনি, আমরা তাকেও একটা আদার বলে একটা জেন্ডারকেও রেকগনাইজ করেছি আমাদের মাইথোলজিতে। তো এটা তারপর ব্রিটিশরা এলো, কারণ মুঘলরাও কিন্তু এই জিনিসটায় থাকতো, মুঘল অনেক মুঘল তাদের হ্যারেম শুধু নয়, তাদের স্ত্রীদের কনভার্টও করাননি, যেমন আচ্ছা, দেখেন হিন্দু মুসলিমে যেমন যোধাবাইয়ের আসল নাম কি ছিল, আকবরের স্ত্রী যিনি ছিলেন, তো উনি যেমন, ওনার কোনো সমাধিস্থল পাওয়া যায় না, তো তার মানে ওনাকে ক্রিমেট করা হয়েছিল হয়তো। তো এইটা তারপর ব্রিটিশ এসে বললো যে না, ম্যারেজ বলে একটা জিনিস আছে, যেটার উপরে বেস করে আমাদের এই করতে হবে, এই রকম রুলসে প্লেজার ডিফাইন্ড, ফিজিক্যাল ইন্টিমেসি এরকম করবে। তারপরে আমেরিকা আবার আমাদের জিনিসটাই আবার অন্য মোড়কে ফেরত দিচ্ছে এখন। কিন্তু যেহেতু অন্য মোড়কে আসছে, সেহেতু একটা, আমি বলবো না ঠিক না ভুল, নোবডি টু জাজ, কিন্তু একটা মিস ইন্টারপ্রেটেড মোড়কে আসছে আর কি।
যেটাতে সেটাও যেমন বাড়ছে, আই এম নট কোরিলেটিং, তেমনই থিংস লাইক ডিপ্রেশন বাড়ছে, থিংস লাইক মানে অ্যাডোলেসেন্ট সুইসাইড বাড়ছে, এইসব জিনিসগুলো বাড়ছে। এই সমাজটাকে কি, যেমন আপনি রিজার্ভেশনেই যখন বললেন, দুমদাম করে মানে হয়তো বধূ হত্যাও আগে হতো, এখন স্বামী হত্যাও মানে র্যাম্পেন্ট ভাবে বেড়ে গেছে। আর এনসিপি তো বলেই দিয়েছে একটা করে খুন, হ্যাঁ একটা করে খুন এখন প্রেসিডেন্ট হ্যাঁ বলে দিলেই হয়। তো সমাজটা ভালো লাগছে? এক কথা ডেফিনেটলি ভালো লাগছে না, কারণ সমাজটা এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছে এটা দেখে একটুকুনি আমি বুঝতে পারছি যে কলিযুগ সত্যি এসেছে, এবং যত দিন যাবে সমাজে তত অধঃপতন ঘটবে, এটা নিয়ে কোনো ডাউট নেই, আমার কোনো ডাউট নেই আমার তরফ থেকে। এবার আমি হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে যদি যাই, দেখুন আই এম নট আ মানে প্রফেসর অফ হিস্ট্রি, আমি লিমিটেড যেটুকুনি হিস্ট্রি আমি জানি, তার মধ্যে কিছুটা অংশ ডেফিনেটলি ইউটিউব থেকে শেখা, সেই পার্সপেক্টিভ থেকে দাঁড়িয়ে আমি শুধু এইটুকুনি বলবো যে ভারতবর্ষের যে সংস্কৃতি, ঠিক আছে, সেটা গত 2000 বছর ধরে হিন্দু, বৌদ্ধ, পার্সি, পরবর্তীকালে খ্রিস্টানস অ্যান্ড ইসলাম, এদের সবাইকে নিয়েই আমি একসাথে বলছি, ভারতবর্ষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির যে সৌন্দর্যটা ছিল, সেই সৌন্দর্যটাকে ঈর্ষা করে সেটাকে পরিকল্পিতভাবে সেটাকে ভেঙেছে আমাদের পাশ্চাত্য সাম্রাজ্যবাদী শক্তিগুলো। তার ভারতবর্ষে প্রধান হচ্ছে ইংল্যান্ড, ঠিক আছে, ওনলি কারণ না আমি অনলি বলি না কেন, পর্তুগিজদের আপনি ইন্ডিপেন্ডেন্স ডে কবে মানেন? পর্তুগিজ যবে ছেড়ে গেছিল তবে নয় না? না না ঠিক আছে, আমি কেন ব্রিটিশ চলে যাওয়াটাকেই আমরা ইন্ডিপেন্ডেন্স মানি, মানে আমরা অন্যদেরকে কিন্তু মানি না। না না আই এগ্রি উইথ দ্যাট পার্সপেক্টিভ, আমি ওইভাবে বলিনি। আমি কেন বলছি যে পাশ্চাত্য, বিকজ দ্য পর্তুগিজ হ্যাভ অলসো রিটেন books on this matter and they were also established as ideas which was propagated, but এত ওভারবিয়ারিং ছিল না যেটা ব্রিটিশরা করেছিল। ব্রিটিশদের তো জায়গাটা ছিল, ওদের জিওগ্রাফিক্যাল লোকেশনটা ছিল, পয়সার জোরটা ছিল, এবং পয়সার জোর দিয়ে অনেকখানি কালচারাল এক্সচেঞ্জ ছিল, দিবে আর নিবে মিলাবে মিলিবে, কিন্তু ব্রিটিশরা একদম শুধু ছাপিয়ে দেওয়ার ব্যাপার ছিল। সবারই তাই ছিল। দেখুন সত্যি কথা বলতে গেলে এখানে ফ্রেঞ্চরা করতে পারেনি বলে করেনি, ফ্রেঞ্চরা যেখানে করার সেখানে করেছে, তাই না? বেলজিয়ানরা যেখানে করার সেখানে করেছে। হ্যাঁ, এই যে চিন্তা ভাবনা, কলোনিয়াল চিন্তা ভাবনা, এটা সবার মধ্যেই ছিল, যার যেখানে করার দম ছিল সে সেখানে করেছে, এগুলো সোজা কথা। এর ফলে যেটা হয়েছে, আমরা সব সময় ওই ওয়েস্টার্ন থটসের ভ্যালিডেশনে বাঁচি। যেমন আমি একটা কথার কথা বলছি, মানে এটার জন্য হয়তো লোকে আমাকে এখন দাঁড়িয়ে মারবে, হ্যাঁ, বা হয়তো আমাকে ট্রোল করা শুরু করে দেবে, করলে ভালো, আপনি চ্যানেল ভাইরাল হবে, সেটা না। যে সনাতনী সমাজ বলো না, আমাদের এই দিকে ইস্টার্ন ফিলোসফিজে মাল্টিপল ওয়াইফস ওয়াজ এ অ্যাকসেপ্টেবল সোশ্যাল নর্ম অ্যাজ লং এজ ইউ আর জাস্টিফাইডলি equally dedicated in your responsibility towards all the responsibilities that you have taken on. আমাদের 4 জেনারেশন আগে কারো 2-3টে বিবাহ হলে সেটা নিয়ে কিন্তু চোখ উঠতো না। চোখ কখন উঠতো? যখন ওই শরৎচন্দ্রের সে একটা দুঃখী গল্পে লেখা ছিল যে বাঘের অন্য বাঘিনী ছিল, মনে আছে? ওই যখন অন্য বাঘিনী ছিল বলে এখানে দুঃখী হলো, তখন সেটা নিয়ে চোখ উঠতো, তাই না? তাছাড়া কিন্তু ইট ওয়াজ এ ওয়েল এক্সপেক্টেড, মানে অ্যাকসেপ্টেড নর্ম, যেটা নিয়ে ইট ওয়াজ নাথিং টু রাইট এন্ড টক অ্যাবাউট। এটা ভেঙেছে কারা? ইংরেজ সিস্টেম। ওইখানেই তো কথা, যে আমি এর জন্য ওই ইন্ডিয়ান নলেজ সিস্টেমে ওইতে আসছি, যে ওইখানেই আমি ওটা দিয়েই শেষ করবো, যে আমি একটা
অদ্ভুত নিউজ পড়লাম যে জাপানে এখন দে হ্যাভ ইভ থেরাপি বলে, ইভিই থেরাপি। আচ্ছা, দে হ্যাভ ডেভেলপড অ্যান ফুল আর্টিফিশিয়াল উম, যেখানে এমব্রায়োদের আর্লি স্টেজ টু বার্থ, একদম কনসেপশন টু বার্থ ওই বুম্বে থাকবে। এটা আমাদের গান্ধারীর কথা মনে পড়িয়ে দেয় না? তো কিন্তু আমরা বলি এটা গান্ধারী, তখন বলবে যে না একটা ওই এই একই সমস্যা জগদীশ বসু ফেস করেছে মার্কনির সাথে। না, বিদেশেও হয়েছে, যেমন ইজিপ্টেও পড়ছিলাম যে প্রেগনেন্ট কিনা সেটা জানার জন্য বার্লি সিড আর হুইট সিডের উপরে ইউ হ্যাভ টু ইউরিনেট করতে বলতো, এবং যেই সিডটা আগে হতো সেটাতে জেন্ডারও এটা 70%, কারণ সায়েন্স ততদূর ওইখানেই চলেছে। সায়েন্স অনেক ডেভেলপ ছিল, সেই জায়গাগুলো তখনকার দিনের জন্য ডেভেলপ ছিল, আজকে আরো ডেভেলপ হয়েছে। তার মানে ওটাকে নস্যাৎ করার আমাদের কোনো কারণ নেই। এই জিনিসগুলো তো কল্পনায় হোক, কল্পনা থেকেই তো সায়েন্স খোঁজে। কোথাও তো একটা মানে লোককে চিন্তা ভাবনা করতে হয়েছে। দেখুন, লিওনার্ডো দা ভিঞ্চির হেলিকপ্টার ওয়াজ আ ডেভিলস মেশিন অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম, তাই না? তো আমার প্রশ্নটা হচ্ছে যে, কিন্তু আমরা এই যে আমাদের পুরনো যে নলেজগুলো, এগুলো যখন পরিবেশন করছি, তখন এমন ভাবে পরিবেশন করছি যেন জিনিসটা একটা কৌতুকের মতন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে। তখন লোকজন হাসাহাসি করছে অ্যাপ্রিসিয়েট করার থেকে বেশি। আপনি যেহেতু এই লাইনে কাজ করেন, হ্যাঁ, যেমন নিউ এডুকেশন পলিসিতেই যদি আমি ধরি, বাদ দিয়ে শুরু করে তো লাভ নেই, মানে দুটো একসাথে চলে জিনিসটাকে বিচার করতে যে শিখছে সে কোনো একটা নিজের জ্ঞান অনুযায়ী বিচার করে নেবে যে যতখানি। আমি আইসিএসসি অব্দি হিস্ট্রি পড়েছি, আমি আইসিএসসি লেভেলে হিস্ট্রি জানি, হিস্টোরিয়ান নই, কিন্তু আমি হয়তো বা ইঞ্জিনিয়ারিং করেছি, আমি ফিজিক্সটা একটু বেশি জানি একটা হিস্টোরিয়ানের থেকে, সে তার মতন করে বিচার করে নেবে। কিন্তু এই ইন্ডিয়ান নলেজ সিস্টেমের যখনই পুরনো জিনিসগুলো আমরা নিয়ে আসছি, বড্ড বেশি আনসলিসিটেড সাপোর্টার পেয়ে যাচ্ছেন না, যেটা যারা কৌতুক করে দিচ্ছে ব্যাপারটাকে। শুধু আনসলিসিটেড সাপোর্টার না, উল্টোটাও পাচ্ছি। যেমন আপনি যদি 2024 ফেব্রুয়ারি মাসে যদি আপনি আনন্দবাজার পত্রিকা এবং এই জায়গাগুলো দেখেন, আপনি দেখবেন চারিদিকে আমার নাম খুব বেরিয়েছিল। সেটা হচ্ছে যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ISWBM এ আমরা একটা MBA প্রোগ্রাম শুরু করতে চেয়েছিলাম। It would have been a PhD program, a research program, not a MBA subject, research program. At a MOU established হতো ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার অ্যান্ড ISWBM ক্যালকাটা ইউনিভার্সিটির সাথে। বলে রাখি, ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার ইজ আ ওয়ার্ল্ড ফেমাস রিসার্চ সেন্টার অন বৈষ্ণব স্টাডিজ, যেটা কলকাতায় আছে, এবং সবার এর লাইব্রেরিটা দেখে আসা উচিত। শিশুমঙ্গলের কাছে এটা লাইব্রেরি, মানে এটা দেখার মতো একটা জিনিস। এবং অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড ডিভিনিটি স্কুল থেকে রিসার্চাররা এই লাইব্রেরি থেকে রেফারেন্স নেয়। ঠিক আছে, মানে বৈষ্ণবিজমের উপরে এরকম কোনো মেজর ওয়ার্কস নেই যেখানে ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার ইজ নট সাইটেড। ঠিক আছে, সেই ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের সাথে MOU হওয়ার কথা ছিল ISWBM এর, PhD on different aspects of spirituality. For example, effect of spirituality on human behavior, translating them into management principles, temple economics, যে বিভিন্ন আলাদা আলাদা যে অ্যাঙ্গেলস আছে। ঠিক আছে, মানে নট আ PhD রিসার্চ টু এস্টাবলিশ কৃষ্ণ ওয়াজ গড, বুঝে গেল, পিওর একাডেমিক স্টাডি। ফাইনালি MOUটা হয়নি, সেটা ওই ন্যারেটিভে ঢুকিয়ে দিয়েছে। এবং যেদিন MOU সাইন হওয়ার কথা, সেদিন ISWBM এর বাইরে পিলপিল করছে, সায়েন্সের কেউ নয় হয়তো, না সায়েন্সেরই বলতে যাচ্ছি না, তারা যুক্তিবাদী। এবং মানে কিছু কিছু এরকম অর্গানাইজেশনের ফ্ল্যাগ নিয়ে তারা দাঁড়িয়ে ছিল, যেগুলোর নাম আমি জীবনে যাদবপুরে পড়া সত্ত্বেও, যাদবপুরে DSF দেখা সত্ত্বেও জীবনে প্রথমবার এরকম নাম শুনেছিলাম, কি বঙ্গীয় সাংস্কৃতিক সামথিং সামথিং। হ্যাঁ, কোনো ক্লাব একটা, আমি জানি, আই ডোন্ট নো।
তারা রীতিমতো ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে, তারা কালো মাস্ক পরে তারা ডেমনস্ট্রেট করছে, ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রেজিস্ট্রারের ঘরে ডেপুটেশন দিচ্ছে, করে ফাইনালি জিনিসটা হতে দিল না। ঠিক আছে, আমি তখনও আমার প্রেস বাইটগুলোতে আমি তখনই একই কথা বলেছিলাম যেটা আপনি এক্ষুনি বললেন, যে ফার্স্ট অফ অল যদি কিছু অযৌক্তিক হয় সেটা তো ক্যালকাটা ইউনিভার্সিটির প্যানেল থেকে সেই পিএইচডিটা এমনি রিজেক্টেড হয়ে যাবে। এক্স্যাক্টলি, এত কিছু জানার দরকার নেই তো, আন্দোলন করতে হবে। হ্যাঁ, একটা একাডেমিক রিসার্চকে একাডেমিক্যালি মুভ করতে দাও, সেটাকে একাডেমিক্যালি এস্টাবলিশড হয়ে থাকতে দাও। সেটা ভুল যখন সেটাকে একাডেমিক্যালি ভুল বলো, আন্দোলন করে কেন বলছো? আমি তো বরঞ্চ ওদের সবাইকে এইটা আহ্বান জানাবো যে তোমরা এসে রিসার্চ পেপার দিয়ে রিসার্চ দিয়ে বলো যে আইকেএস শুড নট বি আ পার্ট অফ ন্যাশনাল এডুকেশন পলিসি, দেন দ্যাট উইল বি সামথিং কন্ট্রিবিউটরি। সেই এইটাই তো আমি বলছি, মানে দুদিকের দুটো এক্সট্রিমে চলছে। এক্স্যাক্টলি। এবং আজকে যারা নিজেদেরকে সায়েন্টিস্ট বলে ক্লেম করে, আমি একটু আগে বললাম কেউ কিছুই জানে না, সব ওই আধা আধা জানে আর লাফায়। আমি একটা এক্সাম্পল নিচ্ছি, কোভিডের সময় অনেকগুলো প্রেডিক্টিভ অ্যানালিটিক মডেলস তো হয়ে গেছে। একদম। প্রেডিক্টিভ অ্যানালিটিক মডেলসে কিছু কনস্ট্যান্টস থাকে যেগুলো পাস্ট ডেটা থেকে ওই করে যেগুলোকে রিফাইন করতে হয়, ওই কনস্ট্যান্টগুলো। কোভিডের তো পাস্ট ডেটা নেই। আমি একজনকে যখন জিজ্ঞাসা করলাম তাহলে তুই মানে এটা তো সেই টিয়া পাখি টানার মতনই হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ তুই কনস্ট্যান্ট গুলো পাচ্ছিস কোথা থেকে? ঠিক ঠিক। টিভি চ্যানেলের সেটা দরকার নেই। হ্যাঁ, সে যখন টিভি চ্যানেলে বলছে যে আমার মডেলের এই চলুন মডেলটা কি বলছে 3 মাস পরে কত হবে সেটা বলুন, মানে সে তার দিক দিয়ে ঠিক করছে। ইটস এ ডিফারেন্ট ইস্যু যে তার স্পাইন থাকা উচিত ছিল যে সেখানে থেমে যাবে, বলবে যে আমি বলবো না। যেমন একজন ডাক্তার বলেছিলেন যে মাস্ক পরার দরকার কিনা, উনি বললেন মাস্ক পরার দরকারের আগে মাস্ক কিভাবে পরতে হবে সেটা আমি বলতে চাই। হ্যাঁ, না না ওটা ঠিক আছে, আপনি মাস্ক পরা দরকার, আপনি এই সব জানেন, তাহলে আর আমাকে জিজ্ঞাসা করছেন, আমি তাহলে উত্তর দেবো না, চুপ থাকলেন। আমরা অনেক সময় প্রচার পাওয়ার জন্য এই ডিসক্লেমার গুলো এড়িয়ে এগিয়ে চলি। অনেক সময় আমরা ভাবি আমাকে তো গ্রহণযোগ্য হতে হবে, কিভাবে আমি আরো বেশি গ্রহণযোগ্য হব। এবার একদম লাস্টে এসে গেছি, অনেকক্ষণ আপনার সময় নিলাম। রান্না করা, এটাও রিসার্চ করে বের করেছেন? আচ্ছা, তো শুনলাম দারুণ রান্না করেন। হ্যাঁ, খুবই ব্যক্তিগত একটা মানে ভালো লাগার জায়গা। যাই হোক, বলুন। আমিষ করেন না, কিন্তু নিরামিষ কোনটা ভালো করেন? আমি বাঙালি রান্না করি, মানে ভালো লাগে বলে করি। তবে রান্না করার থেকেও যেটা আমি সবাইকে বলবো, যেহেতু রান্না করার কথাটা তুলেছেন, আমি রান্না করা মূলত শুরু করি এই ভেবে, মানে আমি কিন্তু ছোটবেলা থেকে রান্না করতাম না। ঠিক আছে, আমার রান্না কিন্তু মানে অনেক বড় বয়সে এসে, হ্যাঁ, মানে 10 বছর হয়নি আমি রান্না করছি। ঠিক আছে, একটা ভালো লাগার জায়গা থেকে আমার রান্না করা শুরু, ভালো লাগে না, জেদের জায়গা থেকে। এবং আজকের ডেটে দাঁড়িয়ে আমি মনে করি যে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে আমরা নানান রকম জিনিস বাচ্চাদের শেখানোর চেষ্টা করতে থাকি। তো এখন লোকে এআই পড়াচ্ছে, বাচ্চাদের অ্যানালিটিক্স পড়াচ্ছে, যাতে আরো ভালো করে ভবিষ্যতের জন্য তৈরি হয়। আমি মনে করি যে আমাদের দেশের প্রত্যেকটি বাচ্চা, প্রত্যেকটি মানুষের দুটো জিনিস জানা উচিত। মানে স্কুল থেকে যখন বেরোচ্ছে, সে আইএসসি সার্টিফিকেট নিয়ে বেরোচ্ছে, তার সাথে সে একটা লাইসেন্স নিয়ে বেরোবে, ড্রাইভিং লাইসেন্স, আর তার সাথে সে রান্না করার বেসিকটা, মানে একটা ভাত কি করে বানাবো, ডাল কি করে বানাবো জানা দরকার, এইটা জানা উচিত। এই যে ড্রাইভিং যেদিন আমি করতে পারলাম, সেদিন যে লোকের উপর আমার ডিপেন্ডেন্সিটা চলে গেল, এই যে একটা সেন্স অফ, আমি অ্যাচিভমেন্ট বলবো না, সেন্স অফ কমপ্লিটনেস, রান্না করা থেকে আমি সেইটা পেয়েছি। যে আজকে আমাকে আর ওই সুইগি খুলে খুলে আমায় দেখতে হবে না যে আমি ভেজ খাবার কোথায় পাবো। আর আরেকটা জিনিস যেটা আমার খুব খারাপ লাগে, এবং আমি এটা মানে চাই যে সবাই এটা শুনুক, সেটা হচ্ছে আমার কাছে এটা লজ্জার বিষয়
আমার মনে হয় এটা বাঙালির সবার জন্য এটা লজ্জার বিষয় যে আজকালকার মা বাবারা গর্বের সাথে বলে আমার মেয়ে কিন্তু রান্না করতে জানে না। বাবা মার এটা গর্ব হওয়া উচিত যে আমার মেয়ে পড়াশোনা করে এত বড় জায়গায় চাকরি করছে, এত ভালো পড়াশোনা করেছে, এইগুলো গর্ব করে বলা উচিত। কিন্তু গর্ব করে আমার মেয়ের কাছে একটা বেসিক লাইফ সেভিং স্কিল নেই, এইটা গর্ব করার জিনিস না। উল্টোটা, আমার ছেলে রান্না করতে জানে, এটা একটা পজিটিভ দিক, সেটা হতেই পারে। তো ছেলেদের ক্ষেত্রে যখন বলা হচ্ছে নিশ্চয়ই বলা উচিত, বিকজ দিস ইজ এ স্কিল এন্ড আ স্কিল ইজ এ স্কিল ফর এভরিওয়ান। ঠিকই। আচ্ছা, আমার না একটা ব্যাড হ্যাবিট আছে, লাস্ট প্রশ্ন বললে আরেকটা করি। আমি একটাকে নিয়ে কথা বললে অন্যটাকে নিচু করা হয় না, এই অ্যাজাম্পশনটাতেই বলছি যে আমরা বেদ উপনিষদ ছেড়ে এত গীতার দিকে কেন ফ্যাসিনেশন? মানে আমার ফ্যাসিনেশন না, এখন দেখছি জগতেই হয়েছে, বেদ উপনিষদ নিয়ে খুব কমজনই কথা বলছে। জগতে হয়েছে তার কারণটা হচ্ছে বাজারে গেলে আপনি গীতাটা বেশি কিনতে পাওয়া যায়, এইটা হচ্ছে তার কারণ। এবার গীতাটা কেন কিনতে পাওয়া যায়? কারণ ওটা একটা বই, সহজে লিখে দেওয়া যায়, আর কৃষ্ণ তো এখন নেই, সুতরাং যে যা খুশি তাই লিখে দিতে পারে। হ্যাঁ, মানে গীতায় যদি 750 শ্লোক থাকে তো পৃথিবীতে 75,000 তার ইন্টারপ্রিটেশন আছে, এটা একটা বড় কারণ। আরেকটা কারণ হচ্ছে যে গীতা ইজ নাও আ কিওয়ার্ড, সুতরাং লোকে সবাই যে যা হাবড়ি জাবড়ি যা বোঝে সেইটুকু দিয়ে গীতা বলে চালিয়ে দেয়, ওই জন্য গীতার একটা। এবার আসি why Gita is actually the most important text in the Sanatana, মানে within Sanatan Dharma, why Gita is considered the most important text. আমরা জানি গীতা হচ্ছে মহাভারতের একটি অংশ, তবুও সেটা পুরাণ, মহাভারত ইজ আ পুরাণ, ঠিক আছে? পুরাণে হওয়া সত্ত্বেও দিস ইজ আ উপনিষদ, গীতোপনিষদ, ঠিক আছে? শঙ্করাচার্য আমাদের বর্তমান হিন্দু সমাজ এবং সনাতন সমাজ যেভাবে অর্গানাইজড আছে এর 100% কৃতিত্ব কিন্তু শঙ্করাচার্যের কাছে যায়, ঠিক আছে? ইন আ ভেরি আনক্যানি ওয়ে হিন্দুইজম ইজ শঙ্করাচার্য's গিফট টু আস নাও, ঠিক আছে? ইন দ্য প্রেজেন্ট ফর্ম, এক্স্যাক্টলি। এটা না হলে আবার চারটে লোক বলবে কি করে এরকম বলতে পারেন আপনি। তো যাই হোক, সো শঙ্করাচার্য তিনি একটা খুব সুন্দর শ্লোক বলেছিলেন। শ্লোকটা আমার এই মুহূর্তে খেয়াল আসছে, শ্লোকটার মানেটা আমি আপনাকে বলে দিচ্ছি। শ্লোকটা শুরু হয় এরকম ভাবে, সর্ব উপনিষদ গাভ, ফার্স্ট লাইনটা সর্ব উপনিষদ গাভ, ঠিক আছে? শ্লোকটার মানেটা হচ্ছে যে সর্ব শাস্ত্র, যেটা যত শাস্ত্র আছে তার যে নির্যাস, তার যে নেকটারটা, সেই নেকটারটা হচ্ছে ভগবদ গীতা। ওই যে গাভ শব্দটা আমি বললাম, গাভ শব্দটা হচ্ছে যে ইট ইজ কম্পেয়ার যে একটা গরুর যে এসেন্সটা, দ্যাট ইজ দ্যাট বিউটি অফ ইটস মিল্ক, রাইট? সো অল দ্য বডি অফ ওয়ার্ক ইজ কনসিডার্ড অ্যাজ দি কাউ, আর তার যে দুধটা আসছে, যে নেকটারটা বেরোচ্ছে, দ্যাট ইজ দ্য ভগবদ গীতা। অ্যান্ড এই নেকটারটা, এরপরের দুটো লাইন আসে, সেই দুটো লাইনে বলছে, আপনারা যদি গুগলে সার্চ করে এটা নিচে স্ক্রোল করতে পারেন আরো ভালো হয়, আমি পাঠিয়ে দেবো পরে আপনাকে। ওইটা নেকটারটা বলছে যে কৃষ্ণ হচ্ছে সে যে দুধটা দোয়াচ্ছে, আর অর্জুন হচ্ছে সে যে আমাদেরকে রিপ্রেজেন্ট করছে, নর্মাল কর্মী মানুষদের রিপ্রেজেন্ট করছে, ওকে? এবং সে ওই নেকটারটা পান করছে। এটা শঙ্করাচার্যের কথা। ভিগানদের জন্য ম্যাসিভ প্রবলেম তৈরি করে দিচ্ছে। আচ্ছা, এই আমরা যে এগুলো পড়ি, আমাদের কিছু বন্ধু আছে তো, তারা একটু সাহায্য করে। তো তাদের মধ্যেই একজন হচ্ছে মণিপুরা আয়ুর্বেদা। তারা এসেনশিয়াল অয়েল বেসড প্রোডাক্ট বানায়।
একদম গাছের নির্যাস থেকে পিওর, মানে কেমিক্যাল ফ্রি তো বলাই যায় না, সিনথেটিক কেমিক্যাল ফ্রি, ন্যাচারাল কেমিক্যাল। হ্যাঁ, তো আপনার জন্য এটা পাঠিয়েছে। এটা একটু যদি গ্রহণ করেন। থ্যাংক ইউ সো মাচ, এবং থ্যাংক ইউ টু মণিপুরা। হ্যাঁ, ওদেরকেই থ্যাংক ইউ জানানো। তো আপনার থ্রুতে হয়েছে। কি দিয়েছে একটু দেখে নিন। নিশ্চয়। এটা আমাকে বললো, আমি বুঝলাম না। ও, এটা এয়ার স্যান্ডেলউড এয়ার ফ্রেশনার। আর এইটা হচ্ছে, এটা জ্যাসমিন এয়ার ফ্রেশনার। তো থ্যাংক ইউ সুন্দর সুগন্ধি দিয়ে পরিবেষ্টিত হয়ে। তার সাথে আরেকটা বোধ হয় কিছু প্রোডাক্ট আছে। ও, এটা এসেনশিয়াল অয়েলের একদম নির্যাসী। এটা গরম কিছুতে, মানে গরম জল কিংবা কোথাও একটা ডিফিউজারে দিয়েছে। তাই এটা এখন দিলাম। আরেকটা প্রশ্ন করব, দেবতা তো প্রপ্রাইটারি হতে পারে না? দেবতা প্রপ্রাইটারি হতে পারে না কোনো দেবতাই। ওকে, তাহলে এই পুরী আর দীঘার মধ্যে লড়াই কেন? কলকাতায় বেঁচে থাকতে হবে, পশ্চিমবঙ্গে থাকি আমি। গুরগাঁও থেকে তুলে এনে জেলে পড়েছে। না, অবাক লাগে যে জিনিসপত্র পেটেন্ট করা হচ্ছে, ভগবানের নাম পেটেন্ট করা হচ্ছে, শব্দ পেটেন্ট করা হচ্ছে। দুর্ভাগ্য। মানুষ এত উপরে উঠে গেছে দেবতার। দুর্ভাগ্য, বললাম তো, এক কথায় দুর্ভাগ্য। দেখুন, আমি দীঘা পুরীর মধ্যে আমি যাব না, তবে আমি একটা জিনিস বলবো, যেটা মানে আরো অনেক বছর ধরে পুরীর তরফ থেকে চলছে। সেটা হচ্ছে, দেখুন, প্রভুপাদ পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার করেছেন মহাপ্রভুর নাম, এবং এটা মহাপ্রভু নিজেই বাণী করে গেছিলেন যে একদিন একজন আসবে, সে করবে। এবং সেটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আদেশে আমার পরম গুরুদেব ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি সেটা করেছিলেন। অন্তত তিনি অনেস্টলি চেষ্টা করেছিলেন এবং অনেকটা অ্যাচিভ করেছিলেন। এবং আজকে আপনি পৃথিবীর যে দেশেই যান না কেন, আপনি ইসকনের ভক্ত দেখতে পাবেন, রাইট? এবং পৃথিবীর অদ্ভুত অদ্ভুত জায়গায় আপনি ভাবতেও পারবেন না, হ্যাঁ, মানে কাজাকিস্তানের মতো জায়গাতেও হঠাৎ করে আপনি দেখবেন হরিনাম শুনতে পাচ্ছেন, রাস্তা দিয়ে জগন্নাথের রথ চলছে, জগন্নাথের শোভাযাত্রা হচ্ছে, রথযাত্রা হচ্ছে। এটা কতটা একটা ভালো আর মহৎ একটা জিনিস। কারো কোনো ক্ষতি তো করা হচ্ছে না, কিন্তু এটা নিয়ে অনেক বছর ধরে দ্বন্দ্ব চলছে পুরীর সাথে ইসকন কর্তৃপক্ষের, যে কেন অসময়ে এগুলো করা হবে, আমাদের কথা কেন মেনে করা হবে না। এখন ইসকন সেই জায়গায় দাঁড়িয়ে রেসপেক্ট জানিয়ে বলেছে যে ভারতবর্ষে যত রথযাত্রা হবে সেটা পুরীর টাইমটাকে অনার করে করা হবে, আর বাকি যেগুলো হচ্ছে তারা তাদের ওইখানকার পলিটিক্যাল সিচুয়েশন বুঝে তারা যেভাবে অর্গানাইজ করে তাদেরকে সেই ফ্রিডমটা দেওয়া হবে। কারণ আলটিমেটলি আমাদের কাজ হচ্ছে ভগবানের নাম সবার কাছে প্রচার করে নিয়ে যাওয়া। তো সবার সুখ দুঃখ সুবিধা অসুবিধা সব মিলিয়ে তার কাছে যেতে হবে। কারণ প্রচার মানে হচ্ছে যাকে আমি প্রচার করছি তাকে বোঝা, তার জন্য লাইফটা কমফোর্টেবল করা। মানে এটা খুবই দুঃখের যে আপনার ISWBM এর সাথে জিনিসটা শুরু করতে দিল না, নাহলে যদি টেম্পল ইকোনমিক্সটা শেখাতে পারতেন তাহলে হয়তো লোকে আরো ভালোভাবে শিখতে পারতো যে জিনিসটা কিভাবে হচ্ছে। সেটা আমরা করতে দিইনি। মুম্বাই ইউনিভার্সিটিতে কিন্তু হচ্ছে, এবং IIT মান্ডির সাথেও রিসেন্টলি একটি MOU সাইন করা হয়েছে। ওনারা এখন স্টুডেন্টস নিচ্ছে IIT মান্ডিতে, IKS এর উপরে এখন মাস্টার্স ডিগ্রি এবং PhD করা যায়। ওরা এখন অ্যাডমিশন চলছে, তো কেউ চাইলে গুগলে সার্চ করে IIT মান্ডিতেও অ্যাপ্লিকেশন দিয়ে নিতে পারে। তো খুব ভাল লাগলো। প্রথম যেটা ভাল লাগলো সেটা হচ্ছে আমার যে ধারণা ছিল সেটা ভেঙে গেল। মানে আপনার পদের একজন, আপনার লাইফস্টাইলের একজন যে এত বড় একজন একটা গরুরের ট্যাটু হাতে করতে পারেন, সেটা আমার আশার একটু ওই ছিল। একটু ক্যামেরায় দেখাবেন ট্যাটুটা?
গরুরই তো, এটা গরুর দুধ। হ্যাঁ। বাহ, খুব সুন্দর লাগলো। হ্যাঁ, অনেক ভ্রান্ত ধারণা ভেঙে গেল, এটা বলতে পারি। আশা করি যারা দেখবে তাদেরও ভাঙবে। আমরা তো ওই যে গ্যাপটা আছে বলে অনেক ধারণা নিজেদের মাথায় তৈরি করে নিয়েছি। তো আমি একটা সেইগুলো, কথা এখানে বলবো, মানে চাইলে আপনারা পরে কেটে দেবেন, কিন্তু আমি কথাটা বলছি। না আমরা কিছু কাটি না, বলুন। আমি বলছি, আমি মানে যেহেতু আপনি কথার ভ্রান্ত কথাটা বললেন না, ওই গ্যাপের কথা বলে, ওই জন্য আমি এটা বলতে চাই। এটা আমি, কেউ যদি পার্সোনালি আমার কাছে যখন স্টুডেন্টরা আসে, আমি তাদেরকে এটা বলি যে একজন বিশেষ প্রবক্তা, তার নাম নিচ্ছে না, বলতে বলতে সবাই বুঝে যাবেন, তিনি একটি পার্টিকুলার ধর্মাবলম্বী, তিনি বিশ্বব্যাপী, তার প্রচুর ফলোয়ার আছে, তিনি বড় বড় প্রোগ্রামস অর্গানাইজ করেন, কিছু কিছু দেশে তিনি ব্যান্ড। তিনি নিজের ধর্মের বাইরে গিয়ে তিনি অন্য ধর্মের গ্রন্থ থেকে তিনি কোট করেন এবং তিনি তার নিজের ইন্টারপ্রিটেশন সেখানে দেন। দুঃখটা হচ্ছে যে অন্য ধর্মের যারা অবলম্বী, তারা ওনার ইন্টারপ্রিটেশনটা শুনে ইনফ্লুয়েন্সড হয়, কিন্তু নিজে একবার বইটা খুলে দেখে না যে আসলে কি আছে, তাকে কি বোঝানো হচ্ছে। তো আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি যে অন্য কেউ এসে তোমাকে ভগবদ্গীতা শেখাবে আর তুমি সেটা শুনে রাস্তায় দাঁড়িয়ে অ্যাক্টিভিজম করবে, এটা করো না। নিজে বইটা নাও, নিজে বইটা পড়ো, নিজে শেখো, নিজে ডিসাইড করো যে তুমি কতটা কমিট করবে, কতটা বুঝবে, তাহলে অ্যাটলিস্ট অন্য লোকে তোমাকে চালনা করতে পারবে না। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে দূরে থাকো আর কি। একদম। ভালো লাগলো খুব। হরে কৃষ্ণ।